নন্দকিশোর ছিলেন লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, যাকে সাধু ভাষায় বলা যেতে পারে দেদীপ্যমান ছাত্র, অর্থাৎ ব্রিলিয়েন্ট। তিনি ছিলেন তাই। স্কুল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পরীক্ষার তরুণে তরুণে ছিলেন পয়লা শ্রেণীর সওয়ারি। ওর বুদ্ধি ছিল ফলাও, ওর প্রয়োজন ছিল দরাজ, কিন্তু ওর অর্থ সম্বল ছিল ৮ মাপের। রেলওয়ে কোম্পানির দুটো বড় ব্রিজ তৈরি করবার কাজের মধ্যে উনি ঢুকে পড়তে পেরেছিলেন। ও কাজের আয় ব্যয়ের বাড়তি পড়তি বিস্তর, কিন্তু দৃষ্টান্তটা সাধু নয়। এই ব্যাপারে যখন তিনি ডান হাত বাঁ হাত দুই হাতই জোরের সঙ্গে চালনা করেছিলেন, তখন তার মন খুঁতখুত করেনি। এসব কাজের দেনা পাওনা নাকি কোম্পানি নামক একটা অ্যাবস্ট্রাক্ট সত্তার সঙ্গে জড়িত। সেই জন্য কোনো ব্যক্তিগত লাভ লোকসানের তহবিলে এর পীড়া পৌঁছয় না। ওর নিজের কাজে কর্তারা ওকে জিনিয়াস বলতো। নিখুঁত হিসাবের মাথা ছিল তার। বাঙালি বলেই তার উপযুক্ত পারিশ্রমিক তার জোটেনি। নিচের দরের বিলিতি কর্মচারী প্যান্টের দুই ভরা পকেটে হাত গুজে যখন পা ফাঁক করে হ্যালো মিস্টার মাল্লিক বলে ওর পিঠ থাবড়া দিয়ে কর্তাত্বে করত, তখন ওর ভালো লাগতো না। বিশেষত যখন কাজের বেলা ছিলেন উনি, আর দামের বেলা আর নামের বেলা ওরা। এর ফল হয়েছিল এই যে নিজের ন্যায্য প্রাপ্য টাকাটা একটা প্রাইভেট হিসেব ওর মনের মধ্যে ছিল। সেটা পুষিয়ে নেবার ফন্দি জানতেন ভালো করেই। পাওনা এবং অপাওনার টাকা নিয়ে নন্দকিশোর কোনোদিন বাবুগিরি করেননি। থাকতেন শিকদারপাড়া গুড়ির একটা ১.৫ তলা বাড়িতে। কারখানা ঘরের দাগ দেওয়া কাপড় বদলাবার ওর সময় ছিল না। কেউ ঠাট্টা করলে বলতেন, মজুর মহারাজের তকমা পরা আমার এই সাজ। কিন্তু বৈজ্ঞানিক সংগ্রহ ও পরীক্ষার জন্য বিশেষ করে তিনি বাড়ি বানিয়েছিলেন খুবই মস্ত। এমন মশগুল ছিলেন নিজের শখ নিয়ে যে কানে উঠত না লোকেরা বলাবলি করছে, এত বড় ইমারতটা যে আকাশ পড়ে উঠল, আলাদিনের প্রদীপটা ছিল কোথায়? একরকমের শখ মানুষকে পেয়ে বসে, সেটা মাতলামির মতন, হুঁশ থাকে না। যে লোকে সন্দেহ করত, লোকটা ছিল সৃষ্টি ছাড়া, ওর ছিল বিজ্ঞানের পাগলামি। ক্যাটালগের তালিকা উল্টাতে উল্টাতে ওর সমস্ত মন প্রাণ চৌকির ২ হাতা আঁকড়ে ধরে উঠত ঝেঁকে ঝেঁকে। জার্মানি থেকে, আমেরিকা থেকে এমন সব দামি দামি যন্ত্র আনতেন যা ভারতবর্ষের বড় বড় বিশ্ববিদ্যালয়ে মেলে না। এই বিদ্যালবীর মনে সেই তো ছিল বেদনা। এই পোড়া দেশে জ্ঞানের ভোজের উচ্ছিষ্ট নিয়ে সস্তা দরে পাত পাড়া হয়। ওদের দেশে বড় যন্ত্র ব্যবহারে যে সুযোগ আছে, আমাদের দেশে না থাকাতেই ছেলেরা টেক্সট বুকের শুকনো পাতা থেকে কেবল এঁটো কাটা হাত ফিরে বেড়ায়। উনি হেঁকে উঠে বলতেন, ক্ষমতা আছে আমাদের মগজে, অক্ষমতা আমাদের পকেটে। ছেলেদের জন্য বিজ্ঞানের বড় রাস্তাটা খুলে দিতে হবে বেশ চওড়া করে। এই হলো ওর পণ। দুর্মূল্য যন্ত্র যত সংগ্রহ হতে থাকলো, ওর সহকর্মীদের ধর্মবোধ ততই অসহ্য হয়ে উঠল। এই সময়ে ওকে বিপদের মুখ থেকে বাঁচালেন বড় সাহেব। নন্দকিশোরের দক্ষতার উপর তার প্রচুর শ্রদ্ধা ছিল। তাছাড়া রেলওয়ে কাজে মোটা মোটা মুঠোর অপসারণ দক্ষতার দৃষ্টান্ত তাঁর জানা ছিল। চাকরি ছাড়তে হলো। সাহেবের আনুকূল্যে রেল কোম্পানির পুরো লোহালক্কর সস্তা দামে কিনে নিয়ে কারখানা ফেলে বসলেন। তখন ইউরোপের প্রথম যুদ্ধের বাজার সরগরম। লোকটা অসামান্য কৌশলী। সেই বাজারে নতুন নতুন খালে নালায় তার মুনাফার টাকার বান ডেকে এলো। এমন সময় আরেকটা শখ পেয়ে বসল ওকে। এক সময় নন্দকিশোর পাঞ্জাবে ছিলেন তার ব্যবসার তাগিদে। সেখানে জুটে গেল তার এক সঙ্গিনী। সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলেন। ২০ বছরের মেয়েটি ঘাগরা দুলিয়ে অসংকোচে তার কাছে এসে উপস্থিত। জলজলে তার চোখ, ঠোঁটে একটি হাসি আছে যেন শান দেওয়া ছুরির মতন। সে ওর পায়ের কাছে ঘেঁষে এসে বললে, বাবুজি, আমি কয়দিন ধরে এখানে এসে দুবেলা তোমাকে দেখেছি, আমার তার চোখ লেগে গেছে। নন্দকিশোর হেসে বললেন, কেন, এখানে তোমাদের চিড়িয়াখানা নেই নাকি? সে বললে, চিড়িয়াখানার কোনো দরকার নেই। যাদের ভিতরে রাখবার তারা বাইরে সব ছাড়া আছে। আমি তাই মানুষ খুঁজছি। খুঁজে পেলে? নন্দকিশোরকে দেখিয়ে বললে, এই তো পেয়েছি। নন্দকিশোর হেসে বললেন, কি গুণ দেখলে বলো দেখি? ও বললে, এখানকার বড় বড় সব সেটজি, গলায় মোটা সোনার চেন, হাতে হীরার আংটি, তোমাকে ঘিরে এসেছিল। ভেবেছিল বিদেশি বাঙালি কারবার বোঝে না, শিকার জুটেছে ভালো। কিন্তু দেখলাম তাদের একজনেরও ফন্দি খাটলো না। উল্টে ওরা তোমারই ফাঁস কলে পড়েছে। কিন্তু তা ওরা এখন বোঝেনি, আমি বুঝে নিয়েছি। নন্দকিশোর চমকে গেল কথা শুনে। বুঝলে, একটি চিজ বটে, সহজ নয়। মেয়েটি বললে, আমার কথা তোমাকে বলি, তুমি শুনে রাখো। আমাদের পাড়ায় একজন ডাক সাইডের জ্যোতিষী আছে,
সে আমার কুষ্টি গণনা করে বলেছিল একদিন দুনিয়া আমার নাম জাহির হবে, বলেছিল আমার জন্মস্থানে শয়তানের দৃষ্টি আছে। নন্দকিশোর বললে, বলো কি শয়তানের? মেয়েটি বললে, জানো তো বাবুজি, জগতের সবচেয়ে বড় নাম হচ্ছে ওই শয়তানের। তাকে যে নিন্দে করে করুক, কিন্তু সে খুব খাঁটি। আমাদের বাবা বোম ভোলানাথ ভোঁ হয়ে থাকেন, তার কর্ম নয় সংসার চালানো। দেখো না, সরকার বাহাদুর শয়তানির জোরে দুনিয়া জিতে নিয়েছে, খ্রিস্টানির জোরে লয়। কিন্তু ওরা খাঁটি, তাই রাজ্য রক্ষা করতে পেরেছে। যেদিন কথার খেলাপ করবে সেদিন ওই শয়তানেরই কাছে কানমোলা খেয়ে মরবে। নন্দকিশোর আশ্চর্য হয়ে গেল। মেয়েটি বললে, বাবু রাগ করো না, তোমার মধ্যে ওই শয়তানের মন্ত্র আছে, তাই তোমারই জিত হবে। অনেক পুরুষকে আমি ভুলিয়েছি, কিন্তু আমার উপরে টেক্কা দিতে পারে এমন পুরুষ আজ দেখলাম। আমাকে তুমি ছেড়ো না বাবু, তাহলে তুমি ঠকবে। নন্দকিশোর হেসে বললে, কি করতে হবে? দেনার দায় আমার আইমার বাড়িঘর বিক্রি হয়ে যাচ্ছে, তোমাকে সে দেনা শোধ করে দিতে হবে। কত টাকা দেনা তোমার? 7,000 টাকা। নন্দকিশোরের চমক লাগলো ওর দাবির সাহস দেখে। বলে, আচ্ছা আমি দিয়ে দেবো, কিন্তু তারপরে আমি তোমার সঙ্গ কখনো ছাড়বো না। কি করবে তুমি? দেখবো যেন কেউ তোমায় ঠকাতে না পারে আমি ছাড়া। নন্দকিশোর হেসে বললেন, আচ্ছা বেশ, রইল কথা। এই পরও আমার আংটি। কোষ্ঠী পাথর আছে ওর মনে, তার উপরে দাগ পড়ল একটা দামি ধাতু। দেখতে পেলেন মেয়েটির ভিতর থেকে ছকছক করছে ক্যারেক্টারের তেজ। বোঝা গেল ও নিজের দাম নিজে জানে, তাতে একটুমাত্র সংশয় নেই। নন্দকিশোর অনায়াসে বললে, দেব টাকা। দিলে 7,000 বুড়িয়াই মাকে। মেয়েটিকে ডাক্তার সবাই সোহিনী বলে। পশ্চিমী ছাদের সুকঠোর এবং সুন্দর তার চেহারা, কিন্তু চেহারায় মন ডলাবে নন্দকিশোর সেই জাতের লোক ছিলেন না। যৌবনের হাটে মন দিয়ে জো খেলবার সময় ছিল না তার। নন্দকিশোর ওকে যে দশা থেকে নিয়ে এসেছিলেন সেটা খুব নির্মল নয় এবং নিভৃত নয়, কিন্তু ওই একরোকা একগুয়ে মানুষ সাংসারিক প্রয়োজন বা প্রথাগত বিচারকে গ্রাহ্য করতেন না। বন্ধুরা জিজ্ঞাসা করত, বিয়ে করেছ কি? উত্তরে শুনত, বিয়েটা খুব বেশি মাত্রায় নয়, সহ্য মতো। লোকে হাসত যখন দেখত উনি স্ত্রীকে নিজের বিদ্যুৎ ছাঁচে গড়ে তুলতে উঠে পড়ে লেগে গিয়েছেন। জিজ্ঞাসা করত, ও কি প্রফেসরি করতে যাবে নাকি? নন্দ বলতে, না, ওকে নন্দকিশোরী করতে হবে, সেটা যে সে মেয়ের কাজ নয়। বলতো, আমি অসবর্ণ বিবাহ পছন্দ করি নে। সে কি, স্বামী হবে ইঞ্জিনিয়ার, স্ত্রী হবে কোটনাকুটনি? এটা মানব ধর্মশাস্ত্রে নিষিদ্ধ। ঘরে ঘরে দেখতে পাই দুই আলাদা আলাদা জাতে গাঁটছড়া বাঁধা। আমি জাত মিলিয়ে নিচ্ছি। পতিব্রতা স্ত্রী চাও যদি, আগে ব্রতের মিল করাও। নন্দকিশোর মারা গেলেন প্রৌঢ় বয়সে কোনো এক দুঃসাহসিক বৈজ্ঞানিক পরীক্ষার অপঘাতে। সৈনী সমস্ত কারবার বন্ধ করে দিলে। বিধবা মেয়েদের ঠকিয়ে খাবার ব্যবসাদার এসে পড়ল চারদিক থেকে। মামলার ফাঁদ ফাঁদলে আত্মীয়তার ছিটেফোঁটা আছে যাদের। সৈনী স্বয়ং সমস্ত আইনের প্যাঁচ নিতে লাগলো বুঝে। তার উপরে নারীর মোহজাল বিস্তার করে দিলে স্থান বুঝে উকিল পাড়ায়। সেটাতে তার অসংকোচ নৈপুণ্য ছিল। সংস্কার মানার কোনো বালাই ছিল না। মামলায় জিতে নিলে একে দুঃসম্পর্কে দেওর গেল জেলে, দলিল জাল করার অপরাধে। ওদের একটি মেয়ে আছে, তার নামকরণ হয়েছিল নীলিমা। মেয়েটি স্বয়ং সেটিকে বদল করে নিয়েছে নীলা। কেউ না মনে করে বাপ মা মেয়ের কালো রং দেখে একটা মোলায়েম নামের তলায় সেই নিন্দেটি চাপা দিয়েছে। মেয়েটি একেবারে ফুটফুটে গৌরবর্ণ। মা বলতো ওদের পূর্বপুরুষ কাশ্মীর থেকে এসেছিল। মেয়ের দেহে ফুটেছে কাশ্মীরি শ্বেত পদ্মের আভা, চোখেতে নীল পদ্মের আভাস, আর চুলে চমক দেয় যাকে বলে পিঙ্গল বর্ণ। মেয়ের বিয়ের প্রসঙ্গে কুলশীল জাতগোষ্ঠীর কথা বিচার করবার রাস্তা ছিল না, একমাত্র ছিল মন খোলাবার পথ। শাস্ত্রকে ডিঙিয়ে গেল তার ভেলকি। অল্প বয়সের মারোয়ারি ছেলে, তার টাকা, পৈতৃক শিক্ষা একালের। অকস্মাৎ সে পড়ল এসে অনঙ্গের অলক্ষ্য ফাঁদে। নীলা একদিন গাড়ির অপেক্ষা স্কুলের দরজার কাছে ছিল দাঁড়িয়ে। সেই সময় ছেলেটি দৈবাত তাকে দেখেছিল। তারপর থেকে আরও কিছুদিন ওই রাস্তায় সে বায়ু সেবন করেছে। স্বাভাবিক স্ত্রী বুদ্ধির প্রেরণায় মেয়েটি গাড়ি আসবার বেশ কিছুক্ষণ পূর্বেই গেটের কাছে দাঁড়াত। কেবল সেই মারোয়ারি ছেলে নয়, আরও 2-4 সম্প্রদায়ের যুবক ওইখানটায় অকারণ পদচারণার চর্চা করত। তার মধ্যে ওই ছেলেটি চোখ বুঝে দিল ছাপ ওই জালের মধ্যে, আর ফিরল না। সিভিল মতে বিয়ে করলে সমাজের ওপারে, বেশি দিনের মেয়াদে নয়। তার ভাগ্যে বতুটি এলো প্রথমে, তারপরে দাম্পত্যের মাঝখানটাতে দাড়ি টানলে টাইফয়েড, তারপরে মুক্তি। সৃষ্টিতে অনাসৃষ্টিতে মিশিয়ে উপদ্রব চলতে লাগলো। মা দেখতে পায় তার মেয়ের ছটফটানি। মনে পড়ে নিজের প্রথম বয়সের জ্বালামুখীর অগ্নিচাঞ্চল্য। মন উদ্বিগ্ন হয়। খুব নিবিড় করে পড়াশোনার বেড়া ফাঁকতে থাকে। পুরুষ শিক্ষক রাখল না, একজন বিদুষীকে লাগিয়ে দিল ওর শিক্ষকতায়।
নীলার যৌবনের আঁচ লাগত তারও মনে, তুলত তাকে তাতিয়ে অনির্দেশ্য কামনার তপ্ত বাষ্পে। মুগ্ধের দল ভিড় করে আসতে লাগলো এদিকে ওদিকে, কিন্তু দরওয়াজা বন্ধ। বন্ধুত্ব প্রয়াসিনীরা নিমন্ত্রণ করে চায়ে, টেনিসে, সিনেমায়। নিমন্ত্রণ পৌঁছয় না কোনো ঠিকানায়। অনেক লোভী ফিরতে লাগলো মধু গন্ধ ভরা আকাশে, কিন্তু কোনো অবাক্য কাঙাল সৈনিক ছাড়পত্র পায় না। এদিকে দেখা যায় উৎকণ্ঠিত মেয়ে সুযোগ পেলে উঁকি ঝুঁকি দিতে চায় অজাগায়। বই পড়ে যে বই টেক্সটবুক কমিটির অনুমোদিত নয়, ছবি গোপনে আনিয়ে নেয় যা আর শিক্ষার আনুকূল্য করে বলে বিড়ম্বিত। ওর বিদুষী শিক্ষয়িত্রীকে পর্যন্ত অন্যমনস্ক করে দিলে। ডায়োসিশন থেকে বাড়ি ফেরবার পথে আলুথালু চুলওয়ালা গোফের রেখামাত্র দেওয়া সুন্দর হানো এক ছেলে ওর গাড়িতে চিঠি ফেলে দিয়েছিল। ওর রক্ত উঠেছিল ছমছম করে। চিঠিখানা লুকিয়ে রেখেছিল জামার মধ্যে। ধরা পড়ল মায়ের কাছে। সমস্ত দিন ঘর বন্ধ করে কাটালো অনাহারে। সৈনিক স্বামী যাদের বৃত্তি দিয়েছিলেন সেই সব ভালো ভালো ছাত্রমহলে সৈনিক পাত্র সন্ধান করেছে। সবাই প্রায় আড়ে আড়ে ওর টাকার থলির দিকে তাকায়। একজন তো তার থিসিস ওর নামে উৎসর্গ করে বসল। ও বললে, হায় রে কপাল, লজ্জায় ফেললে আমাকে। তোমার পোস্ট গ্র্যাজুয়েটি মেয়াদ ফুরিয়ে আসছে শুনলুম, অথচ মালা চন্দন দিলে অজায়গায়। হিসেব করে ভক্তি না করলে উন্নতি হবে না যে। কিছুদিন থেকে একটি ছেলের দিকে সৈনী দৃষ্টিপাত করেছিল। ছেলেটি পছন্দসই বটে। তার নাম রেবতী ভট্টাচার্য। এর মধ্যে সায়েন্সের ডাক্তার পদবিতে চড়ে বসেছে। ওর দুটো লেখার যাচাই হয়ে গেছে বিদেশে। লোকের সঙ্গে মেলামেশা করবার কলাকৌশল সৈনীর ভালো করে জানা আছে। মনমতো চৌধুরী রেবতীর প্রথম দিককার অধ্যাপক। তাকে নিলে বশ করে কিছুদিন চায়ের সঙ্গে রুটি, টোস্ট, অমলেট, কখনো বা ইলিশ মাছের ডিমের বড়া খাইয়ে কথাটা পারলে। বললে, আপনিও তো ভাবছেন আমি আপনাকে বারে বারে চা খেতে ডাকি কেন? মিসেস মল্লিক, আমি তোমাকে নিশ্চয় বলতে পারি সেটা আমার দুর্ভাবনার বিষয় নয়। সৈনী বললে, লোকে ভাবে আমরা বন্ধুত্ব করে থাকি স্বার্থের গরজে। দেখো মিসেস মল্লিক, আমার মত হচ্ছে এই, গরজটা যারই হোক, বন্ধুত্বটাই তো লাভ। আর এই বা কম কি কথা? আমার মতন অধ্যাপককে দিও কারোর স্বার্থসিদ্ধি হতে পারে। এই যাত্রার বুদ্ধি কিতাবের বাইরে হাওয়া খেতে পায় না বলে ফ্যাকাশে হয়ে গেছে। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে দেখতে পাচ্ছি। দেখো, যদিও আমি মাস্টারি করি তবু ঠাট্টাও করতে পারি। দ্বিতীয়বার চা খেতে ডাকবার পূর্বে এটা জেনে রাখা ভালো। জেনে রাখলুম, বাঁচলুম। অনেক অধ্যাপক দেখেছি, তাদের মুখ থেকে হাসি বের করতে ডাক্তার ডাকতে হয়। বাহ বাহ, আমারই দলের লোক দেখছি তুমি। তাহলে এবার আসল কথাটা পাড়া হোক। জানেন বোধ হয়, জীবনে আমার স্বামীর ল্যাবরেটরি ছিল একমাত্র আনন্দ। আমার ছেলে নেই, ওই ল্যাবরেটরিতে বসিয়ে দেব বলে ছেলে খুঁজছি। কানে এসেছে রেবতী ভট্টাচার্যের কথা। অধ্যাপক বললেন, যোগ্য ছেলেই বটে, তার যে লাইনের বিদ্যে সেটাকে শেষ পর্যন্ত চালান করতে মাল মশলা কম লাগবেন। সৈনী বলে, আমার হ্রাস করা টাকা ছাতা পড়ে যাচ্ছে। আমার বয়সের বিধবা মেয়েরা ঠাকুর দেবতার দালালদের দালালি দিয়ে পরকারের দরজা ফাঁক করে নিতে চায়। আপনি শুনে হয়তো রাগ করবেন, আমি ওসব কিছু বিশ্বাস করি না। চৌধুরী দুই চক্ষু বিস্ফারিত করিয়া বলিলেন, তুমি তবে কি মানো? মানুষের মতন মানুষ যদি পাই তবে তার সব পাওনা শোধ করে দিতে চাই, যতদূর সাধ্য আমার আছে। এটাই আমার ধর্মকর্ম। চৌধুরী বলেন, হুররে, শিলা ভাসে জলে। মেয়েদের মধ্যেও দৈবাত কোথাও কোথাও বুদ্ধির প্রমাণ মেরে দেখছে। আমার একটি বিএসসি বোকা আছে, সেদিন হঠাৎ দেখি গরুর পা ছুঁয়ে সে উল্টো ডিগবাজি খেলতে লেগেছে। মগজ থেকে বুদ্ধি যাচ্ছে উড়ে ফাটা শিমুলের তুলের মতো। তা তোমার বাড়িতে কি ওকে ল্যাবরেটরিতে বসিয়ে দিতে চাও? তফাতে আর কোথাও হলে হয় না? চৌধুরী মশাই, আপনি ভুল করবেন না, আমি মেয়ে মানুষ। এইখানে এই ল্যাবরেটরিতে হয়েছে আমার স্বামীর সাধনা। তার ওই বেদির তলায় কোনো একজন যোগ্য লোককে বাতি জ্বালিয়ে রাখবার জন্য যদি বসিয়ে দিতে পারি, তাহলে যেখানেই থাকুন তার মন খুশি হবে। চৌধুরী বলেন, ভাই জব, এতক্ষণে মেয়ে মানুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, শুনতে খারাপ লাগলো না। একটা কথা জেনে রেখো, রেবতীকে যদি শেষ পর্যন্ত পুরোপুরি সাহায্য করতে চাও তাহলে লাখ টাকারও লাইন পেরিয়ে গেলেও আমার খড়কুটো কিছু বাকি থাকবে। কিন্তু পরলোকে যাকে খুশি করতে চাও তার মেজাজ খারাপ হয়ে যাবে না তো? শুনেছি তারা ইচ্ছে করলে হারে চড়ে লাফালাফি করতে পারেন। আপনি খবরের কাগজ পড়েন তো? মানুষ মারা গেলে তার গুণাবলী প্যারাগ্রাফে প্যারাগ্রাফে ছাপিয়ে পড়তে থাকে। সেই মৃত মানুষের বদান্যতার উপর ভরসা করলে তো দোষ নেই। টাকা যে মানুষ জমিয়েছে, অনেক পাপ জমিয়েছে সে তার সঙ্গে। আমরা কি করতে আছি? যদি থলি ছেড়ে স্বামীর পাপ হালকা করতে না পারি, যাকে টাকা, আমার টাকার দরকার নেই। অধ্যাপক উত্তেজিত হয়ে বললেন, কি আর বলবো তোমাকে, খনি থেকে সোনা ওঠে, সেই খাঁটি সোনা, যদিও তাতে মিশাল থাকে অনেক কিছু। তুমি সেই ছদ্মবেশে সোনার ঠেলা। চিনেছি তোমাকে, এখন কি করতে হবে বলো? ওই ছেলেটিকে রাজি করিয়ে দিন, চেষ্টা করো।
কিন্তু কাজটা খুব সহজ নয়, বুঝলে? আর কেউ হলে তোমার দান লাফিয়ে নি। কোথায় বাঁচছে বলুন? শিশুকাল থেকে একটি মেয়ে গ্রহ ওর কুষ্ঠি দখল করে বসেছে, রাস্তা আগলে রয়েছে অটল অবুদ্ধি। বলেন কি পুরুষ মানুষ? দেখো মিসেস মল্লিক, রাগ করবে কাকে নিয়ে জানো? মেট্রিয়ার্কাল সমাজ কাকে বলে? যে সমাজে মেয়েরাই হচ্ছে পুরুষের সেরা। এক সময় সেই দ্রাবিড়ী সমাজের ঢেউ বাংলাদেশে খেলতো। সৈনী বলবে, সে সুদিন তো গেছে। তলায় তলায় ঢেউ খেলে হয়তো গুলিয়ে দেয় বুদ্ধি সত্যি, কিন্তু হাল যে একলা পুরুষের হাতে। কানে মন্ত্র দেন তারাই, আর জোরে দেন কানমলা। কান ছিঁড়ে যাওয়ার জো হয়। আহা, কথা কইতে জানো তুমি। তোমার মতন মেয়েদের যুগ যদি আসে, তাহলে মেট্রিয়ার্কাল সমাজে ধোবার বাড়ির ফর্দরাগী মেয়েদের শাড়ির আর আমাদের কলেজের প্রিন্সিপালকে পাঠিয়ে দিই ঢেকি করতে। মনোবিজ্ঞান বলে বাংলাদেশে মেট্রিয়ার্কি বাইরে নেই, আছে নারীতে। মা মা শব্দে হাম্বাধ্বনি, আর কোন দেশের পুরুষ মরে শুনেছ কি? তোমাকে খবর দিচ্ছি, রেবতীর বুদ্ধির ডগার উপর চড়ে বসে আছে একটি রীতিমতন মেয়ে। কাউকে ভালোবাসে নাকি? আহা, সেটা হলে তো বুঝতুম ওর শিরায় প্রাণ করছে ধুকতো। যুবতীর হাতে বুদ্ধি খোয়াবার বায়না নিয়েই তো এসেছে। এই তো সেই বয়স। তা না হয়ে এই কাঁচা বয়সে ও যে এক মালা জপকালী হাতের মালার গুটি বনে গেছে। ওকে বাঁচাবে কিসে? না যৌবন, না বুদ্ধি, না বিজ্ঞান। আচ্ছা, একদিন ওকে এখানে চা খেতে ডাকতে পারি কি? আমাদের মতন অসুচির ঘরে খাবেন তো? অসুচি না খায় তো ওকে আছড়ে আছড়ে এমন সূচি করে নেব যে বামনাইয়ের দাগ থাকবে না ওর মজ্জা। একটা কথা জিজ্ঞাসা করি, তোমার নাকি একটি সুন্দরী মেয়ে আছে? আছে, পুরা কপালে সুন্দরীও বটে। তা কি করবো বলুন? না না না, আমাকে ভুল করো না। আমার কথা যদি বলো সুন্দরী মেয়ে আমি পছন্দই করি, ওটা আমার একটা রোগ বললেই হয়। কিন্তু ওর আত্মীয়রা বেরোসি, ভয় পেয়ে যান। ভয় নেই, আমি নিজের জাতে মেয়ের বিয়ে দেব ঠিক করেছি। এটা একেবারে বানানো কথা। তুমি নিজে তো বেজাতে বিয়ে করেছো। নাকাল হয়েছে কম নয়, বিষয় দখল নিয়ে মামলা করতে হচ্ছে বিস্তর। যে করে জিতেছি সেটা বলবার কথা নয়। শুনেছি কিছু কিছু বিপক্ষ পক্ষের আর্টিকেল ক্লার্ককে নিয়ে তোমার নামে গুজব রটেছিল। মোকদ্দমায় জিতে তুমি তো সরে বললে। সে লোকটা গলায় দড়ি দিয়ে মরতে যায়। আর এত যুগ ধরে মেয়ে মানুষ টিকে আছে কি করে? ছল করার কম কৌশল লাগে না। লড়াইয়ের তাকবাগের সময় নেই সেই। তবে কিনা তাতে মধু কিছু খরচ করতে হয়। এগুলো নারীর স্বভাবতত্ত্ব, লড়াইয়ের রীতি। ওই দেখো, আবার তুমি আমাকে ভুল করছো। আমরা বিজ্ঞানী, আমরা বিচারক নই। স্বভাবের খেলা আমরা নিষ্কাম ভাবে দেখে যাই। যে খেলায় যা ফল হবার তা তো ফলতেই থাকে। তোমার বেলায় ফলটা বেশ হিসেব মতোই ফলেছিল। বলেছিলাম, ধন্য মেয়ে তুমি। এই কথাটাও ভেবেছি, আমি যে তখন প্রফেসর ছিলাম, আর্টিকেল ক্লার্ক ছিলাম না। সেটা আমার বাঁচোয়া। মার্কারি সূর্যের কাছ থেকে যতটুকু দূরে আছে, ততটুকু দূরে থেকেই বেঁচে গেল। ওটা গণিতের হিসেবের কথা। ওতে ভালো নেই, মন্দ নেই, এসব কথা বোধ হয় তুমি বুঝতে শিখেছ। তা শিখেছে গ্রহগুলো টান মেনে চলে, আবার টান এড়িয়ে চলে। এটা একটা শিখে নেবার তত্ত্বই কি। আর একটা কথা কবুল করছি, এইমাত্র তোমার সঙ্গে কথা কইতে কইতে একটা হিসেব মনে মনে কষছিলাম। সেও অঙ্কের হিসেব। ভেবে দেখো, বয়সটা যদি অন্তত 10টা বছর কম হতো, তাহলে খামোখা আজ একটা বিপদ ঘটত। কলিশন ওইটুকু পাশ কাটিয়ে গেল আর কি। তবুও বাষ্পের জোয়ার উঠছে বুকের মধ্যে। ভেবে দেখো, সৃষ্টিটা আগাগোড়াই কেবল অঙ্ক কষার খেলা। এই বলে চৌধুরী 2 হাঁটু চাপড়িয়ে হা হা করে এসে উঠলেন। একটা কথা তার হুঁশ ছিল না যে তার সঙ্গে দেখা করবার আগে সৈনী 2 ঘন্টা ধরে রঙে চঙে এমন করে বয়স বদল করেছে যে সৃষ্টিকর্তাকে আগাগোড়াই দিয়েছে ঠকি। পরের দিন অধ্যাপক এসে দেখলেন সোহিনী রোয়া ওটা হাড় বের করা একটা কুকুরকে স্নান করিয়ে তোয়ালে দিয়ে তার গা মুছে দিক। চৌধুরী জিজ্ঞাসা করলেন, ওই অপয়মন্দটাকে এত সম্মান কেন? ওকে বাঁচিয়েছি বলে। পা ভেঙেছিল মোটরের তলায় পড়ে, আমি সারিয়ে তুলেছি ব্যান্ডেজ বেঁধে। এখন ওর প্রাণটার মধ্যে আমারও শেয়ার আছে। রোজ রোজ এই অলক্ষণের চেহারা দেখে মন খারাপ হয়ে যাবে না? চেহারা দেখবার জন্য তো ওকে রাখিনি। মরতে মরতে এই যে ও সেরে উঠেছে, এটা আমার দেখতে ভালো লাগে। ওই প্রাণীর বেঁচে থাকবার দরকারটা যখন দিনে দিনে মিটিয়ে দিই, তখন ধর্মকর্ম করতে ছাগল ছানার গলায় দড়ি বেঁধে আমাকে কালীতলায় দৌড়তে হয় না। তোমাদের বায়োলজি ল্যাবরেটরি কানাখোরা কুকুর খরগোশগুলোর জন্য আমি একটা হাসপাতাল বানাবো স্থির করেছি। মিসেস মল্লিক, যতই তোমায় দেখছি তাক লাগছে। আরো বেশি দেখলে ওটার উপশম হবে। রেবতী বাবুর খবর দেবেন বলেছিলেন, সেটা আরম্ভ করে দিন। আমার সঙ্গে দূর সম্পর্কে ওদের যোগ আছে, তাই ওদের ঘরের খবর জানি। রেবতীকে জন্ম দিয়ে ওর মা মারা যান। বরাবরও পিসির হাতে মানুষ। ওর পিসির আচার নিষ্ঠা একেবারে নিরে। এতটুকু খুঁত নিয়ে ওর খুঁতকুতুনি সংসারকে অতিষ্ঠ করে তুলত। তাকে ভয় না করতো এমন লোক ছিল না পরিবারে। ওর হাতে রেবতীর পৌরুষ গেল ছাতু হয়ে।
স্কুল থেকে ফিরতে 5 মিনিট দেরি হলে 25 মিনিট লাগতো তার জবাবদিহি করতে। সৈনী বললে, আমি তো জানি পুরুষরা করবে শাসন, মেয়েরা দেবে আদর, তবেই ওজন ঠিক থাকে। অধ্যাপক বললেন, ওজন ঠিক রেখে চলা মরালগামিনীদের হাতে নেই। ওরা এদিকে ছুকবে, ওদিকে চুমবে। কিছু মনে করো না মিসেস মল্লিক, ওদের মধ্যে দৈবাত মিলিয়ে যারা খাড়া রাখে মাথা, চলে সোজা চালে, যেমন আর বলতে হবে না। কিন্তু আমার মধ্যেও শিকড়ের দিকে মেয়ে মানুষ যথেষ্ট আছে। কি ঝোঁকে পেয়েছে দেখছেন না, ছেলে ধরা ছোক, নইলে আপনাকে বিরক্ত করতেন কি? দেখো, বারবার ওই কথাটা বলো না তো। জেনে রাখো, আজ ক্লাসের জন্য তৈরি না হয়েই চলে এসেছি। কর্তব্যের গাফেলি এতই ভালো লাগছে। বোধহয় মেজাজটার পরেই আপনার বিশেষ একটু কৃপা আছে। একটু অসম্ভব নয়, কিন্তু তার মধ্যেও তো একটা ইতর বিশেষ আছে। যা হোক, সে কথাটা পরে হোক। সৈনী হেসে বললে, পরে না হলেও চলবে, আপাতত যে কথাটা উঠেছে শেষ করে দিন। রেবতীবাবুর এত উন্নতি হলো কি করে? যা হতে পারত তার তুলনায় কিছুই হয়নি। একটা রিসার্চের কাজে ওর বিশেষ দরকার হয়েছিল উঁচু পাহাড়ে যাওয়া। ঠিক করেছিল যাবে বদ্রিকাশ্রমে। আরে সর্বনাশ, পিসিরও ছিল এক পিসি, সে বুড়ি মরবে তো মরুক ওই বদ্রিকার রাস্তায়। পিসি বললে, আমি যতদিন বেঁচে আছি পাহাড় বদবদ চলবে না। কাজেই তখন থেকে এক মনে যা কামনা করেছি সে মুখ ফুটে বলবার নয়। থাক সে কথা। কিন্তু শুধু পিসিমাদের দোষ দিলে চলবে কেন? মায়ের দুলাল ভাইপোদের হাড় বুঝি কোনো কালে পাকবে না? সে তো পূর্বেই বলেছি, ব্যাটরিয়া কি রক্তের মধ্যে হাম্বাধ্বনি জাগিয়ে তোলে হতবুদ্ধি হয়ে যায় বৎসরা। আফসোসের কথা কি আর বলবো, এ তো হলো নাম্বার 1। তারপরে রেবতী যখন সরকারের বৃত্তি নিয়ে কেমব্রিজে যাবে স্থির হলো, আবার এসে পড়ল সেই পিসিমা আউ আউ শব্দে। তার বিশ্বাস ও চলেছে মেম সাহেব বিয়ে করতে। আমি বললুম, না হয় করলো বিয়ে। সর্বনাশ, কথাটা আন্দাজে ছিল, এবার যেন পাকা হয়ে দেখা গেল। পিসি বলে, ছেলে যদি বিলেতে যায় তাহলে গলায় দড়ি দিয়ে মরবে। কোন দেবতার দোহাই পারলে পাকানো হবে দড়িটা নাস্তিক আমি জানিনি, তাই দড়িটা বাজারে মিলল না। রেবতীকে খুব খানিকটা গাল দিলুম, বললুম স্টুপিড, বললুম ডান্স, বললুম ইম্বেসলি। ব্যাস, ওইখানেই খতম। রেবু এখন ভারতীয় গানিতে ফোঁটা ফোঁটা তেল বের করছে। সৈনী অস্থির হয়ে উঠল, দেয়ালে মাথা ঢুকে মরতে ইচ্ছে করছে। একটা মেয়ে রেবতীকে তলিয়ে দিয়েছে, আর একটা মেয়ে তাকে টেনে তুলবে ডাঙায়, এই আমার পণরইল। স্পষ্ট কথা বলি ম্যাডাম, জানোয়ারগুলোকে শিং ধরে তলিয়ে দেবার হাত তোমার পাকা, লেজে ধরে তাদের উপরে তোলবার হাত তেমন দুরস্থ হয়নি। তা এখন থেকে অভ্যাসটা শুরু হোক। একটা কথা জিজ্ঞাসা করি, সায়েন্সে এত উৎসাহ তোমার এলো কোথা থেকে? সকল রকম সায়েন্সই সারা জীবন আমার স্বামীর মন ছিল মেতে। তার নেশা ছিল বর্মা চুরুটার ল্যাবরেটরি। আমাকে চুরুট ধরিয়ে প্রায় বর্মিজ মেয়ে বানিয়ে তুলেছিলেন। ছেড়ে দিলুম, দেখলুম পুরুষের চোখে খটকা লাগে। তার আর এক নেশা আমার উপর দিয়ে জমিয়েছিলেন। পুরুষরা মেয়েদের মজায় বোকা বানিয়ে উনি আমাকে মজিয়েছিলেন বিদ্যে দিয়ে দিনরাত। দেখুন চৌধুরী মশাই, স্বামীর দুর্বলতা স্ত্রীর কাছে ঢাকা থাকে না, কিন্তু আমি ওর মধ্যে কোনোখানে খাদ দেখতে পাইনি। কাছে থেকে তখন দেখতুম, দেখেছি উনি বড়, আজ দূরে থেকে দেখছি, দেখি উনি আরো বড়। চৌধুরী জিজ্ঞাসা করলেন, কোন কালে সব থেকে তাকে বড় ঠেকছে? বলবো, উনি বিদ্বান বলে নয়, বিদ্যার পরেও নিষ্কাম ভক্তি ছিল বলে। উনি একটা পুজোর আলো পুজোর হওয়ার মধ্যে ছিলেন। আমরা মেয়ের একবার ছোবার মতো জিনিস না পেলে পুজো করবার থই পাইনি। তার মধ্যে এই ল্যাবরেটরি আমার পূজার দেবতা হয়েছে। ইচ্ছে করে এখানে মাঝে মাঝে ধূপধুনো জ্বালিয়ে শাঁখ ঘণ্টা বাজাই। ভয় করি আমার স্বামী ঘৃণাকে। তার দৈনিক পুজো ছিল যখন, এইসব যন্ত্রতন্ত্র ঘিরে জমত কলেজের ছাত্রেরা, শিক্ষা নিত তাঁর কাছ থেকে, আর আমিও বসে যেতাম। ছেলেগুলো সায়েন্সে মন দিতে পারত কি? যারা পারত তাদেরই বাছাই হয়ে যেত। এমন সব ছেলে দেখেছি যারা সত্যকার বৈরাগী। আবার দেখেছি কেউ কেউ নোট নেবার ছলে একবার পাশের ঠিকানায় চিঠি লিখে সাহিত্য চর্চা করত। কেমন লাগতো? সত্যি কথা বলবো, খারাপ লাগতো না। স্বামী চলে যেতেন কাজে, ভাবুকদের মন আশেপাশে ঘুরঘুর করত। কিছু মনে করো না, আমি সাইকোলজি স্টাডি করে থাকি। জিজ্ঞাসা করি, ওরা কিছু ফল পেত কি? বলতে ইচ্ছা করে না, নোংরা আমি। 2-4 জন সঙ্গে জানাশোনা হয়েছে যাদের কথা মনে পড়লেও আজও মনের মধ্যে মুচড়িয়ে ধরে। 2-4 জন। মন যে লোভী, মাংস মজ্জার নিচে লোভের চাপা আগুন যে লুকিয়ে রেখে দেয়, খোঁচা পেলে জ্বলে ওঠে। আমি তো গোড়া দিয়ে নাম ডুবিয়েছি। সত্যি কথা বলতে আমার বাঁধে না। আজন্ম তপস্বনী নই আমরা। হরং করতে করতে প্রাণ বেরিয়ে গেল মেয়েদের। দ্রৌপদী কুন্তীদের সেজে বসতে হয় সীতা সাবিত্রী। একটা কথা বলি আপনাকে চৌধুরী মশাই, মনে রাখবেন, ছেলেবেলা থেকে ভালো মন্দ বোধ আমার স্পষ্ট ছিল না। কোনো গুরু আমায় তা শিক্ষা দেননি। তার মন্দের মাঝে আমি ছাপ দিয়েছি সহজে, পারও হয়ে গেছি সহজে। গায়ে আমার দাগ লেগেছে কিন্তু মনে ছাপ লাগেনি, কিন্তু আমাকে আঁকড়ে ধরতে পারিনি। যাই হোক, তিনি যাবার পথে তার চিতার আগুনে আমার আসক্তিতে আগুন লাগিয়ে দিয়েছেন।
জমা পাপ একে একে জ্বলে যাচ্ছে। এই ল্যাবরেটরিতে জ্বলছে সেই হোমের আগুন। ব্রাভো! সত্যি কথা বলতে কি সাহস তোমার! সত্যি কথা বলিয়ে নেবার লোক থাকলে বলা সহজ হয়। আপনি যে খুব সহজ, খুব সত্যি। দেখো, এই যে চিঠি লিখিয়ে ছেলেগুলো তোমার প্রসাদ পেয়েছিল, তারা কি এখনো আনাগোনা করে? সে করেই তো তারা মুছে দিয়েছে আমার মনের ময়লা। দেখলুম জুটেছে তারা আমার চেক বইয়ের দিকে লক্ষ্য করে। ভেবেছিল মেয়ে মানুষের মোহ মরতে চায় না, ভালোবাসার শীতের গর্ত দিয়ে পৌঁছবে তাদের হাত আমার টাকার সিন্ধুকে। এত রস আমার নেই, তারা জানতো না। আমার শুকনো পাঞ্জাবি মন, আমি সমাজের আইন কানুন ভাসিয়ে দিতে পারি দেহের টানে পড়ে, কিন্তু প্রাণ গেলেও বেইমানি করতে পারবো না। আমার ল্যাবরেটরির এক পয়সাও তারা খসাতে পারেনি। আমার প্রাণ শক্ত পাথর হয়ে চেপে আছে আমার দেবতার ভান্ডারের দ্বার। ওদের সাধ্য নেই সে পাথর গলাবে। আমাকে যিনি বেছে এনেছিলেন তিনি ভুল করেননি। তাকে আমি প্রণাম করি, আর পায়ে যদি সে ছেলেগুলোর কান মুলে দিই। বিদায় নেবার আগে অধ্যাপক একবার ল্যাবরেটরিটা ঘুরে এলেন সৈনির সঙ্গে নিয়ে। বললেন, এইখানেই মেয়ে বুদ্ধির চোলাই হয়ে গেছে। অপদেবতার গাদ গেছে নেমে, বেরিয়ে এসেছে খাঁটি স্পিরিট। সৈনী বললে, যা বলুন, মন থেকে ভয় যায় না। মেইলি বুদ্ধি বিধাতার আদি সৃষ্টি। যখন বয়স অল্প থাকে, মনের জোর থাকে, তখন সে লুকিয়ে তাকে ঝোপে ঝাড়ে। যেই রক্ত আসে ঠান্ডা হয়ে বেরিয়ে আসেন সনাতনী পিসিমা। তার আগেই আমার মরবার ইচ্ছে রইল। অধ্যাপক বলেন, ভয় নেই তোমার, আমি বলছি তুমি সজ্ঞানে মরবে। সাদা শাড়ি পরে মাথায় কাঁচা পাকা চুলের পাউডার মেখে সৈনী মুখের উপর একটা সূচি সাত্ত্বিক আভা মেজে তুললে। মেয়েকে নিয়ে মোটর লঞ্চে করে উপস্থিত হলো বোটানিক্যালে। তাকে পরিয়েছে নীলচে সবুজ বেনারসি শাড়ি। ভেতর থেকে দেখা যায় বসন্তী রঙের কাচুলি। কপালে তার কুমকুমের ফোঁটা, সূক্ষ্ম একটা কাজলের রেখা চোখে, কাঁধের কাছে ঝুলে পড়া গুচ্ছ করা খোঁপা, পায়ে কালো চামড়ার ওপরে লাল মখমলের কাজ করা স্যান্ডেল। সেই আকাশ নীম বিথিকার তলায় রেবতী রবিবার কাটায়। আগে থাকতে সংবাদ দিয়ে সোহিনী সেইখানে এসে তাকে ধরলে, প্রণাম করলে, একেবারে তার পায়ে মাথা রেখে। ভীষণ ব্যস্ত হয়ে উঠলে রেবতী। সোহিনী বললে, কিছু মনে করো না বাবা, তুমি ব্রাহ্মণের ছেলে, আমি ছত্রীর মেয়ে। চৌধুরী মশাইর কাছে আমার কথা শুনে থাকবে। শুনেছি, কিন্তু এখানে আপনাকে বসাবো কোথায়? এই যে রয়েছে সবুজ তাজা ঘাস, এমন আসন কোথায় পাওয়া যায়? ভাবছো বোধহয় এখানে আমি কি করতে এসেছি? এসেছি আমার ব্রত উদযাপন করতে। তোমার মতন ব্রাহ্মণ তো খুঁজে পাবো না। রেবতী আশ্চর্য হয়ে বললে, আমার মতো ব্রাহ্মণ? তা না তো কি, আমার গুরু বলেছেন এখনকার কালের সব সেরা যে বিদ্যা, তাতেই যার দখল তিনি সেরা ব্রাহ্মণ। রেবতী অপ্রস্তুত হয়ে বলল, আমার বাবা করতেন যজন যাজন, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না। বলো কি, তুমি যে মন্ত্র শিখেছ সেই মন্ত্রে সমস্ত জগৎ হয়েছে মানুষের বশ। তুমি ভাবছো মেয়ে মানুষের মুখে এসব কথা এলো কোথা থেকে? পেয়েছি পুরুষের মতন পুরুষের মুখ থেকে। তিনি আমার স্বামী। যেখানে তার সাধনার পীঠস্থান ছিল, কথা দাও বাবা, সেখানে তোমাকে যেতে হবে। কাল সকালে আমার ছুটি আছে, যাব। তোমার দেখছি গাছপালার শখ, বড় আনন্দ হলো। গাছপালার খোঁজে আমার স্বামী গিয়েছিলেন বর্মায়। আমি তার সঙ্গ ছাড়িনি, কিন্তু সায়েন্সের চর্চায় নয়। নিজের ভেতর থেকে যে গাদ উঠত ফুটে, স্বামীর চরিত্রের মধ্যেও সেটা অনুমান না করে থাকতে পারত না। সন্দেহের সংস্কার ছিল ওর আঁতে আঁতে। একসময় নন্দকিশোরের যখন গুরুতর পীড়া হয়েছিল, তিনি স্ত্রীকে বলেছিলেন, মরবার একমাত্র আরাম এই যে সেখান থেকে তুমি আমাকে খুঁজে বের করে ফিরিয়ে আনতে পারবে না। সৈনী বললে, সঙ্গে যেতে পারি তো? নন্দকিশোর হেসে বললেন, সর্বনাশ। সৈনী রেবতীকে বললে, বর্মা থেকে আসবার সময় এনেছিলাম এক গাছের চারা। বার্মিজরা তাকে বলে কোজ্জাই টানিয়েন, চমৎকার ফুলের শোভা, কিন্তু কিছুতেই বাঁচাতে পারলুম না। আজ সকালে স্বামীর লাইব্রেরি ঘেটে এ নাম সোহিনীর প্রথম বের করেছে। গাছটা চোখেও দেখেনি। বিদ্যার জাল ফেলে বিদ্যানকে টানতে চায়। অবাক হলো রেবতী। জিজ্ঞাসা করলে, এর ল্যাটিন নামটা কি জানেন? সোহিনী অনায়াসে বলে দিলে, তাকে বলে মিলেটিয়া। বললে, আমার স্বামী সহজে কিছু মানতেন না, তবু তার একটা অন্ধ বিশ্বাস ছিল ফলে ফুলে প্রকৃতির মধ্যে যা কিছু আছে সুন্দর, মেয়েরা বিশেষ অবস্থায় তার দিকে একান্ত করে যদি মন রাখে, তাহলে সন্তানরা সুন্দর হয়ে জন্মাবেই। এ কথা তুমি বিশ্বাস করো কি? বলা বাহুল্য, এটা নন্দকিশোরের মত নয়। রেবতী মাথা চুলকিয়ে বললে, যথোচিত প্রমাণ তো এখনো জড়ো হয়নি। সৈনী বললে, অন্তত একটা প্রমাণ পেয়েছি আমার আপন ঘরেই। আমার মেয়ে অমন আশ্চর্য রূপ পেল কোথা থেকে? বসন্তের নানা ফুলের যেন। থাক, নিজের চোখে দেখলেই বুঝতে পারবে। দেখবার জন্য উৎসুক হয়ে উঠল রেবতী। নাট্যের কোনো সরঞ্জাম বাকি ছিল না।
শনি তার রাধুনী বামুনকে সাজিয়ে এনেছে পূজারী বামুনের বেশে। পরনে চেলি, কপালে ফোঁটা তিলক, টিকিতে ফুল বাঁধা, বেলের আঠায় মাজা মোটা পইতে গলায়। তাকে ডেকে বললে, ঠাকুর সময় তো হলো, নীলুকে একবার ডেকে নিয়ে এসো। নীলাকে তার মা বসিয়ে রেখেছিল স্টিম লঞ্চে। ঠিক ছিল ডালি হাতে সেই উঠে আসবে। বেশ খানিকক্ষণ তাকে দেখা যাবে সকালবেলার ছায়ার আলোয়। ইতিমধ্যে রেবতীকে ছইনি তন্ন তন্ন করে দেখে নিতে লাগলো। রং মসৃণ শ্যামবর্ণ, একটু হলুদের আভা আছে, কপাল চওড়া, চুলগুলো আঙুল বুলিয়ে বুলিয়ে ওপরে তোলা। চোখ বড় নয়, কিন্তু তাতে দৃষ্টিশক্তির স্বচ্ছ আলো জলজল করছে। মুখের মধ্যে সেইটাই সকলের চেয়ে চোখে পড়ে। নিচে মুখের বেরটা মেইলি ধাঁচের মোলায়েম। রেবতী সম্বন্ধেও যত খবর জোগাড় করেছে তার মধ্যেও বিশেষ লক্ষ্য করেছে একটা কথা, ছেলেবেলাকার বন্ধুদের ওপরে ছিল কান্নাকাটি জড়ানো সেন্টিমেন্টাল ভালোবাসা। ওর মুখে যে একটা দুর্বল মাধুর্য ছিল, তাতে পুরুষ বালকদের মনে মোহ আনতে পারত। সৈনী বনে খটকা লাগলো। ওর বিশ্বাস, মেয়েদের নগরের মতন শক্ত করে আঁকড়ে ধরার জন্য পুরুষের ভালো দেখতে হওয়ার দরকারই করে না। বুদ্ধিবিদ্যাটাও গৌণ। আসল দরকার পৌরুষের ম্যাগনেটিজম। সেটা তার স্নায়ুর পেশির ভিতরকার বেতার বার্তার মতো প্রকাশ পেতে থাকে কামনার অকথিত স্পর্ধারূপে। মনে পড়ল নিজের প্রথম বয়সের রসনমোত্তার ইতিহাস। ও যাকে টেনেছিল, কিংবা যে টেনেছিল ওকে, তার ছিল না রূপ, না ছিল বিদ্যা, না ছিল বংশগৌরব, কিন্তু কি একটা অদৃশ্য তাপের বিকিরণ ছিল, যার অলৌক সংস্পর্শে সমস্ত দেহ মন দিয়ে ও তাকে অত্যন্ত করে অনুভব করেছিলেন পুরুষ মানুষ বলে। নীলার জীবনে কখন এক সময় সেই অনিবার্য আলোড়নের আরম্ভ হবে, এই ভাবনা তাকে স্থির থাকতে দিত না। যৌবনের শেষ দশাই সকলের চেয়ে বিপদের দশা। সেই সময়টাতে সৈনিকে অনেকখানি ভুলিয়ে রেখেছিল নিরবকাশ জ্ঞানের চর্চায়। কিন্তু দৈবাৎ সৈনীর মনে জমি ছিল স্বভাবত উর্বরা। কিন্তু যে জ্ঞান নৈপর্তিক, সব মেয়ে তার প্রতি টান থাকে না। নীলার মনে আলো পৌঁছয় না। নদীর ঘাট থেকে আস্তে আস্তে দেখা দিল নীলা। রোদ্দুর পড়েছে তার কপালে, তার চুলে। বেনারসি শাড়ির উপরে জরির রশ্মি ছলমল করে উঠছে। রেবতীর দৃষ্টি এক মুহূর্তের মধ্যে ওকে ব্যক্ত করে দেখে নিলে। চোখ নামিয়ে নিল পরক্ষণেই। ছেলেবেলা থেকে তার এই শিক্ষা যে সুন্দরী মেয়ে মহামায়ার মনোহরিণী নীলা, তাকে আড়াল করে রেখেছে পিসির তর্জনী। তাই যখন সুযোগ ঘটে তখন দৃষ্টির অমৃত ওকে তাড়াতাড়ি এক চুমুকে গিলতে হয়। মনে মনে রেবতীকে ধিক্কার দিয়ে সৈনী বললে, দেখো দেখো, একবার চেয়ে দেখো। রেবতী চমকে উঠে চোখ তুলে চাইলে। সৈনী বললে, দেখো তো ডক্টর অফ সায়েন্স, ও শাড়ির রঙের সঙ্গে পাতার রঙের কি চমৎকার মিল হয়েছে। রেবতী সসংকোচে বললে, চমৎকার। সৈনী মনে মনে বললে, না, আর পারা গেল না। আবার বললে, ভেতরে বাসন্তী রং কি মারছে, ওপরে সবজে নীল, কোন ফুলের সঙ্গে মেলে বলো দেখি। উৎসাহ পেয়ে রেবতী ভালো করেই দেখলে। বললে, একটা ফুল মনে পড়ছে, কিন্তু ওপরের আবরণটা ঠিক নীল নয়, ব্রাউন। কোন ফুল বলো তো? রেবতী বললে, মেলিনা। ও, বুঝেছি। তার 5টি পাপড়ি, একটি উজ্জ্বল হলদে, বাকি 4টে শ্যামবর্ণ। রেবতী আশ্চর্য হয়ে গেল। বললে, এত করে ফুলের পরিচয় জানলেন কি করে? সৈনী হেসে বললে, জানা উচিত হয়নি বাবা। পুজোর সাজির বাইরের ফুল আমাদের কাছে পরপুরুষ বললেই হয়। ডালি হাতে এলো ধীরে ধীরে নীলা। মা বললে, জড়সড় দাঁড়িয়ে রইলি কেন? পাঁচই প্রণাম কর। থাক থাক বলে রেবতী অস্থির হয়ে উঠল। রেবতী আসন করে বসেছিল। পা খুঁজে বের করতে নীলাকে একটু হাতড়াতে হলো। শিউরে উঠল রেবতীর সমস্ত শরীর। ডালিতে ছিল দুর্লভ জাতীয় অর্কিডের মঞ্জুরি, রূপোর থালায় ছিল বাদামের তক্তি, পেস্তার বরফি, চন্দ্রপুলি, ক্ষীরের ছাঁচ, মালায়ের বরফি, চৌকো করে কাটা কাটা ভাপা দই। বললে, এ সমস্তই তৈরি নীলার নিজের হাতে। সম্পূর্ণ মিথ্যে কথা। এসব কাজে নীলান্দা ছিল হাত, না ছিল মন। সৈনী বললে, একটু মুখে দিয়ে দেখতে হয় বাবা, ঘরে তৈরি তোমার উদ্দেশ্যে, ফরমাসে তৈরি বড়বাজারের এক চেনা দোকানে। রেবতী হাত জোর করে বললে, এই সময় খাওয়া আমার অভ্যাস নয়, বরং অনুমতি করেন যদি বাসায় নিয়ে যাই। শনি বলে, হ্যাঁ সে ভালো। অনুরোধ করে খাওয়ানো আমার স্বামীর আইনে বারণ। তিনি বলতেন, মানুষ তার অজগরের জাত নয়। একটা বড় টিফিন ক্যারিয়ারে থাকে তাকে সৈনির খাবার সাজিয়ে দিলে। নীলাকে বললে, দে তোমা, সাজিতে ফুলগুলি ভালো করে সাজিয়ে এক জাতের সঙ্গে আর এক জাত মিশিয়ে দিস না যেন। আর তোর খোপা ঘিরে ওই যে সিল্কের রুমাল জড়িয়েছিস, ওটা পেতে দিস ফুলগুলির উপর। বিজ্ঞানীর চোখে 8 পিপাসুর দৃষ্টি হয়ে উঠল উৎসুক হয়ে। এই যে প্রাকৃত জগতের মাপ ওজনের বাইরেকার জিনিস। নানা রঙের ফুলগুলির মধ্যে নীলা সুঠাম আঙ্গুল,
সাজাবার লয় রেখে নানান ভঙ্গিতে চলছিল। রেবতীর চোখ ফেরানো দায় হলো। মাঝে মাঝে নীলার মুখের দিকে তাকিয়ে নিচ্ছিল। একদিকে সে মুখের সীমানা নিয়েছে চুনি মুক্ত পান্নার মিশল করা এক হারা হাড় জড়ানো চুলের ইন্দ্রধনু, আর একদিকে বসন্তী রঙা কাচুরির উচ্ছ্রিত রাঙা পাটটি। সোহিনী মিষ্টান্ন সাজাচ্ছিল, কিন্তু ওর একটা তৃতীয় নেত্র আছে যেন। সামনে যে একটা জাদু চলছিল সে ওর লক্ষ্য এড়ায়নি। নিজের স্বামীর অভিজ্ঞতা অনুসারে সোহিনীর ধারণা ছিল বিদ্যা সাধনার বেড়া দেওয়া ক্ষেত যে সে গরু চরবার ক্ষেত নয়। আজ আভাস পেল বেড়া সকলের পক্ষে সমান ঘন নয়। সেটা ভালো লাগলো না। পরের দিন সোহিনী অধ্যাপককে ডেকে পাঠালে। বললে, নিজের গরজে আপনাকে ডেকে এনেছি মিছিমিছি কষ্ট দিই, হয়তো কাজের ক্ষতি করি। দোহাই তোমার আরো একটু ঘন ঘন ডেকো। দরকার থাকে তো ভালো, না থাকে তো আরো ভালো। আপনি জানেন, দামি যন্ত্র সংগ্রহের নেশায় আমার স্বামীর কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকতো না। মনিবদের ফাঁকি দিতেন এই নিষ্কাম লোভে। সমস্ত এশিয়ার মধ্যে এমন ল্যাবরেটরি কোথাও পাওয়া যাবে না, এই জেদ তার মতন আমাকেও পেয়ে বসেছিল। এই জেদে আমাকে বাঁচিয়ে রেখেছিল, নইলে আমার মধু রক্ত গাজিয়ে উঠে উপচে পড়তো চারদিকে। দেখুন চৌধুরী মশাই, নিজের স্বভাবের মধ্যে মন্দটা যা লেপটিয়ে থাকে সেটা যার কাছে অসংকোচে বলতে পারি, আপনি আমার সেই বন্ধু। নিজের কলঙ্কের দিকটা দেখাবার খোলসা দরজা পেলে মন হাঁক ছেড়ে বাঁচে। চৌধুরী বললেন, যারা সম্পূর্ণটা দেখতে পায় তাদের কাছে সত্যকে চাপা দেওয়ার দরকার করে না। আদা সত্যই লজ্জার জিনিস। পুরোপুরি দেখার ধাত আমাদের, আমরা বিজ্ঞানী। তিনি বলতেন, মানুষ প্রাণপণে প্রাণ বাঁচাতে চায়, কিন্তু প্রাণ তো বাঁচে না। সেই জন্য বাঁচবার শখ মেটাবার জন্য এমন কিছুকে সে খুঁজে বেড়ায় যা প্রাণের চেয়ে অনেক বেশি। সেই দুর্লভ জিনিসকে তিনি পেয়েছেন তার এই ল্যাবরেটরিতে। একে যদি আমি বাঁচিয়ে রাখতে না পারি তাহলেই তাকে চরম করে মারব স্বামী খাতেনি হয়ে। আমি রক্ষক চাই, তাই খুঁজছিলুম রেবতীকে। চেষ্টা করে দেখেছি হাতে হাতে ফল পাওয়ার আশা আছে, কিন্তু শেষ পর্যন্ত টিকবে না। কেন? ওর পিসিমা যেমনি শুনবেন রেবতীকে টেনেছি কাছে, অমনি তাকে ছো মেরে নিয়ে যাবার জন্য ছুটে আসবে। ভাববেন আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবার ফাঁদ পেতেছে। দোষ কি? হলে তো ভালোই হতো। তুমি যে বলেছিলে বেজাতে মেয়ের বিয়ে দেবে না, তখন আপনার মন জানতাম না, তাই মিথ্যে কথা বলেছিলাম। খুবই চেয়েছিলাম, কিন্তু ছেড়েছি সেই মতলব। কেন? বুঝতে পেরেছি ও ভাঙন ধরানো মেয়ে, ওর হাতে যা পড়বে তা আস্ত থাকবে না। কিন্তু ও তো তোমারই মেয়ে। আমারই মেয়ে তো বটে, তাই হয়তো কি আঁতের ভিতর থেকেই চিনি। অধ্যাপক বললেন, কিন্তু এ কথা বললে চলবে কেন যে মেয়েরা পুরুষের ইন্সপিরেশন জাগাতে পারে? আমার সবই জানা আছে। পুরুষের খোরাকে আমিষ পর্যন্ত ভালোই চলে, কিন্তু মদ ধরালেই সর্বনাশ। আমার মেয়েটি মদের পাত্র, কানায় কানায় ভরা। তাহলে কি করতে চাও বলো? আমার ল্যাবরেটরি দান করতে চাই পাবলিককে। তোমার একমাত্র মেয়েকে এড়িয়ে দিয়ে? মেয়েকে? ওকে দান করলে সে দান পৌঁছবে কোন রসাতলে কি করে জানবো? আমার ট্রাস্ট সম্পত্তির প্রেসিডেন্ট করে দেবো রেবতীকে। তাতে তো কৃষির আপত্তি থাকবে না। মেয়েদের আপত্তির যুক্তি যদি ধরতেই পারবো, তাহলে পুরুষে জন্মাতে গেলুম কেন? কিন্তু একটা কথা বুঝতে পারছি নে, ওকে যদি জামাই না করবে তাহলে প্রেসিডেন্ট করতে চাও কেন? শুধু যন্ত্রণাগুলো নিয়ে কি হবে? মানুষ চাই ওদের প্রাণ দিতে। আর একটা কথা এই, আমার স্বামী মৃত্যুর পর থেকে একটাও নতুন যন্ত্র আনা হয়নি। টাকার অভাবে নয়, কিনতে গেলে একটা লক্ষ্য ধরে কিনতে হয়। খবর জেনেছি রেবতী ম্যাগনেটিজম নিয়ে কাজ করছেন। সেই পথে সংগ্রহ এগিয়ে চলুক, যত দাম লাগে লাগুক না। কি আর বলবো, পুরুষ মানুষ যদি হতে তোমাকে কাঁধে করে নিয়ে নেচে বেড়াতো। তোমার স্বামী রেল কোম্পানির টাকা চুরি করেছিলেন, তুমি চুরি করে নিয়েছো তার পুরুষের মনখানা। এমন অদ্ভুত কলমের জোর লাগানো বুদ্ধি আমি কখনো দেখিনি। আমারও পরামর্শ নেওয়া তুমি যে দরকার বোধ করো, এই আশ্চর্য। তার কারণ আপনি যে খুব খাঁটি, ঠিক কথা বলতে জানেন। হাসালে তুমি। তোমাকে বেঠিক কথা বললে ধরা পড়বো এত বড় নিরেট বোকা আমি নই। তাহলে লাগা যাক এবার। জিনিসপত্র ফদ্দ করা, দর যাচাই করা, ভালো উকিল ডেকে তোমার সত্য বিচার করা, আইন কানুন বেঁধে দেওয়া ইত্যাদি অনেক হ্যাঙ্গামা আছে। এসব দায় কিন্তু আপনারই। সেটা হবে নামমাত্র। বেশ ভালো করে জানো, যা তুমি বলাবে তাই বলবো, যা করাবে তাই করব। আমার লাভটা এই যে দুবেলা দেখা হবে তোমার সঙ্গে। তোমাকে যে কি চোখে দেখেছি তুমি তো জানো না। সৈনী চৌকি থেকে উঠে এসে থা করে এক হাতে চৌধুরীর গলা জড়িয়ে ধরে গালে চুমোকে চাট করে সরে গেল। ভালো মানুষের মতন বসলো গিয়ে চৌকিতে। এই রে, সব বোনাসে শুরু হলো দেখছি। সেবা যদি একটু থাকতো তাহলে কাছেও এগোতুম না। এ বরাদ্দ আপনার জুটবে মাঝে মাঝে। ঠিক বলছো? ঠিকই বলছি। আমার এতে খরচ নেই। আপনারও যে বেশি কিছু পাওনা আছে মুখের ভাব দেখে তা বোধ হচ্ছে না। অর্থাৎ বলতে চাও এ হচ্ছে মোড়া কাঠে কাঠ ঠোকরা টোকর দেওয়া। চললো উকিল বাড়িতে। কাল একবার আসবেন এ পাড়াতে। কেন, কি করতে? রেবতীর মনে দম দিতে আর নিজের মনটা খুঁয়ে বসতে। মন কি আপনার একটারই আছে? তোমার মনের কিছু বাকি আছে নাকি?
উচ্ছিষ্ট অনেক পড়ে আছে, তাতে এখনো অনেক বাদন নাচানো চলবে। তার পরদিনে রেবতী ল্যাবরেটরিতে নির্দিষ্ট সময়ের অন্তত 20 মিনিট আগেই সে উপস্থিত। সৈনী প্রস্তুত ছিল না, আটপৌরে কাপড়েই তাড়াতাড়ি চলে এলো ঘরে। রেবতী বুঝতে পারলে গলদ হয়েছে, বললে, আমার ঘড়িটা ঠিক চলছে না দেখছি। সৈনী সংক্ষেপে বললে, নিশ্চয়। এক সময় একটু কি শব্দ শুনে রেবতী মনে মনে চমকে উঠে দরজার দিকে তাকালে। সুখন বেহারাটা গ্লাস কেসে চা নিয়ে এলো ঘরে। সৈনী জিজ্ঞাসা করলে, এক পেলা চা নিয়ে দেবো কি? রেবতী ভাবলে বলা উচিত হ্যাঁ, বললে দোষ কি? ও বেচারা চা অভ্যাস নেই, সর্দির আওয়াজ দিলে বেলপাতা সিদ্ধ গরম জল খেয়ে থাকে। মনে মনে বিশ্বাস ছিল সঙ্গ নীলা আসবে পেয়ালা হাতে। সৈনী জিজ্ঞাসা করলে, তুমি কি কড়া চা খাও? ও ফস করে বলে বসল, হ্যাঁ। ভাবলে এক্ষেত্রে হ্যাঁ বলাটাই পাকা দস্তু। এলো চা, সেই কড়া সন্দেহই নেই, কালির মতন রং, নিমের মতন তেতো। চা আনলে মুসলমান খানসামা, এটা ওকে পরীক্ষা করবার জন্য। আপত্তি করতে ওর মুখে কথা সরল না। এই সংকোচ ভালো লাগলো না সোহিনীর। খানসামাকে বললে, চাটা ঢেলে দাও না মোবারক, ঠান্ডা হয়ে গেল যে। খানসামার হাতের পরিবেশন প্রত্যাশায় রেবতী 20 মিনিট আগে এখানে আসেনি। কি দুঃখে যে মুখে চামচ উঠেছিল অন্তর্যামীই জানছিলেন, আর জানছিল সোহিনী। হাজারো মেয়ে মানুষ। দুর্গতি দেখে বললে, ও পেয়ারাটা থাক, দুধ ঢেলে দিচ্ছি, তার সঙ্গে কিছু ফল খেয়ে নাও। সকাল সকাল এসেছেও বোধহয় কিছু খেয়ে আসা হয়নি। কথাটা সত্য। রেবতী ভেবেছিল আজও সেই বোটানিক্যালের পুনরাবৃত্তি হবে। কাজ দিয়েও গেল না। মুখে রয়ে গেল কড়া চায়ের তেতো স্বাদ, আর মনে রয়েছে আশাভঙ্গের তিক্ত অভিজ্ঞতা। এমন সময় প্রবেশ করলেন অধ্যাপক। ঘরে ঢুকে রেবতীর পিঠ চাপড়িয়ে বললেন, কে বলো কি? সব জায়গায় ঠান্ডা হিম, কুকুর মতন বসে বসে দুধ খাচ্ছিস ঠক ঠক। চারদিকে যা দেখছিস, এ কি খোকাবাবুর খেলনার দোকান? যাদের চোখ আছে তারা দেখেছে মহাকারের চেলারা এইখানে আসে তাণ্ডব নৃত্য করতে। আহা, বকছেন কেন? না খেয়ে বেরিয়েছিল আজ সকালে, এলো যখন দেখলুম ও মুখ যেন শুকনো। এই রে, পিসিমাদি সেকেন্ড। এক পিসিমা দেবে এক গালে চাপড়, আর এক পিসিমা দেবে অন্য গালে চুমা। মাঝখানে পড়ে ছেলেটা যাবে ভিজে কাদা হয়ে। আসল কথা কি জানো? লক্ষ্মী যখন আপনি সেদে আসেন চোখে পড়েন না। যারা 7 মুল্লুক ঘরে তাকে খুঁজে খুঁজে বের করে, ধরা দেন তিনি তাদেরই কাছে। না চেয়ে পাওয়ার মতো না, পাওয়ার আর রাস্তা নেই। আচ্ছা বলো দেখি মিসেস। দূর হোক গে ছাই মিসেস, আমি ডাকবই তোমাকে সোহিনী বলে। এতে তুমি রাগই করো আর যাই করো, মরণ আমার। রাগ করতে যাবো কেন? ডাকুন আমায় সোহিনী বলে। সহি বললে আমার কান জড়িয়ে যাবে। গোপনে কথাটা প্রকাশ করেই বলি, তোমার এই সোহিনী নামটির সঙ্গে আরেকটি শব্দের মিল আছে, বড় খাঁটি তার অর্থ। সকালে ঘুম থেকে উঠে ইনি 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 কিনি 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 রবে ওই দুটি শব্দ মিলিয়ে মনে মনে খঞ্জনি বাজাতে থাকি। কেমিস্ট্রির রিসার্চে মিল করা আপনার অভ্যেস আছে, ওটা তারই একটা ফ্যাকড়া। মিল করতে গিয়েও মরেও অনেক লোক, বেশি ঘাটাঘাটি করতে নেই, গুরুতর দাহ্য পদার্থ। এই বলে শব্দে উচ্চ হাস্য করে উঠলেন। না, ওই ছোকরার সামনে এইসব আলোচনা করতে নেই। বারুদের কারখানায় আজ পর্যন্ত ও অ্যাপ্রেন্টিসি শুরু করেনি। পিসির আঁচলকে আগলে আছে, সে আঁচল নন কম্বাস্টেবল। রেবতীর মেইলি মুখ লালে লাল হয়ে উঠেছিল। সোহিনী, আমি তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, আজ সকালে তুমি কি ওকে আফিম খাইয়ে দিয়েছিলে? এমন ঝিমিয়ে পড়ছে কেন? খাইয়ে যদি থাকি সেটা না জেনে। রেবু, ওট 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 বলছি, ওট। মেয়েদের কাছে এমন মুখ চড়ায় থাকতে নেই, ওতে ওদের আস্পর্ধা বেড়ে যায়। ওরা তো ব্যামোর মতন পুরুষের দুর্বলতা খুঁজে বেড়ায়, ছিদ্র পেলেই টেম্পারেচার চড়িয়ে দেয় হু হু করে। সাবজেক্টটা জানা আছে, ছেলেগুলোকে সাবধান করতে হয়। আমার মতন যারা ঘা খেয়েছে মরেনি, তাদের কাছ থেকে পাঠ নিতে হয়। রেবু, কিছু মনে করিসনি বাবা, যারা কথা কয় না চুপ করে থাকে তারাই সবচেয়ে ভয়ঙ্কর। চল দেখি, তোকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। ওই দেখ, দুটো গ্যালভোনোমিটার, একেবারে হালকায়দার। এই দেখ, হাই ভ্যাকুয়াম পাম্প, আর এটা মাইক্রোফোটোমিটার। এ ছেলে পাশ করবার কলার ভেলা নয়। একবার এখানে আসন গেলে বস দেখি, সেই তোমার টাক পড়া মাথার প্রফেসর। নাম করতে চাইনি, দেখি কেমন তার মুখ চুন হয়ে না যায়। আমার ছাত্র হয়ে যখন তুই বিদ্যে শুরু করলে, আমি তোকে বলিনি তোর নাকের সামনে ঝুলছে যাকে কথায় বলে ভবিষ্যৎ? হেলা ফেলা করে সেটাকে ফোঁপড়া করে দিসনি যেন। তোর জীবনের প্রথম চ্যাপ্টারে এক কোণে আমার নামটা ছোট্ট অক্ষরে লেখা যদি থাকে, সেটা হবে আমার মস্ত গুরু দক্ষিণা। দেখতে দেখতে বিজ্ঞানী জেগে উঠল, চলে উঠল তার 2 চোখ। চেহারাটা একেবারে ভিতর থেকে গেল বদলে। মুগ্ধ হয়ে সৈনী বললে, তোমাকে যে কেউ জানে তারা সকলেই তোমার এত বড় উন্নতির আশা করে, যা প্রতিদিনের জিনিস নয়, যা চিরদিনের। কিন্তু আশা যতই বড়, ততই বড় তার বাধা ভিতরের বাইরে। অধ্যাপক রেবতীর পিঠে আরেকবার দিলে একটা মস্ত চাপল। ঝনঝন করে উঠল তার শির দ্বারা। চৌধুরী তার মস্ত ভারী গলায় বললেন, এক রেবু, যে মহৎ ভবিষ্যতের বাহন হওয়া উচিত ছিল ঐরাবত,
কৃপণ বর্তমান চাপিয়ে দেয় তাকে গরুর গাড়িতে, কাদায় পড়ে তাকে সে অচল হয়ে। শুনছ সহিনী? সহি? না না, ভয় নেই, পিঠে চাপড় মারবো না। বলো সত্যি করে, কথাটা আমি কেমন গুছিয়ে বলেছি? চমৎকার, ওটা লিখে রেখো তোমার ডায়েরিতে। তা রাখবো। কথাটার মানেটা বুঝেছিস তো রেবি? আগে মনে হয় বুঝেছি। মনে রাখিস, মস্ত প্রতিবার মস্ত দায়িত্ব। ও তো কারো নিজের জিনিস নয়, ওর জবাব দিয়ে অনন্তকালের কাছে। শুনছ সহি, শুনছ? কথাটা কেমন বলেছি বলো তো ভাই? খুব ভালো বলেছেন। আগেকার দিনে রাজা থাকলে গলা ছেড়ে মালা খুলে, তারা তো মরেছে সব, কিন্তু ওই কিন্তুটুকু মরেনি। মনে থাক। রেবতী বললে, ভয় নেই, কিছুতে আমাকে দুর্বল করবে না। সৈনীকে পা ছুঁয়ে প্রণাম করতে গেল। সৈনী তাড়াতাড়ি আটকিয়ে দিলে। চৌধুরী বললে, আরে করলে কি, পুণ্যকর্ম না করার দোষ আছে, পুণ্যকর্মে বাধা দেওয়ার দোষ আরো বেশি। সৈনী বলে, প্রণাম যদি করতে হয় তো ওইখানে, বলে বেদির উপরে বসানো নন্দকিশোরের একটি মূর্তি দেখিয়ে দিলে। ধূপধুনো জ্বলছে, ফুলে ভরে আছে থালা। বললে, পাতককে উদ্ধার করার কথা পুরাণে পড়েছি। আমাকে উদ্ধার করেছেন ওই মহাপুরুষ। অনেক নিচে নামতে হয়েছিল, শেষকালে তুলে বসাতে পেরেছেন। পাশে বললে মিথ্যে হবে, তার পায়ের তলায়। বিদ্যার পথে মানুষকে উদ্ধার করবার দীক্ষা তিনি আমাকে দিয়ে গেছেন। বলে গিয়েছেন যে মেয়ে জামাইয়ের গুমর বাড়াবার জন্য তার জীবনের উনি খোঁড়া রত্ন ছাইয়ের গাদায় হারিয়ে না ফেলি। বললেন, ওইখানে রেখে গেলেন আমার সদ্গতি, আমার দেশের। ও তখন বলেন, শুনলি তো রেবু, এটা হবে ট্রাস্ট সম্পত্তি, তোকে দেওয়া হবে তার কর্তৃত্ব। রেবতী ব্যস্ত হয়ে বললে, কর্তৃত্ব নেওয়ার যোগ্য আমি নই, আমি পারবো না। শনি বলে, পারবে না? ছি, এ কি পুরুষের মতন কথা। রেবতী বলে, আমি চিরদিন পড়াশোনা করে এসেছি, এরকম কাজে এবার কখনো নিইনি। চৌধুরী বললে, ডিম ফুটবার আগে কখনো হাঁস সাঁতার দেয়নি, আজ তোমার ডিমের খোলা ভাঙবে। শনি বললে, হয়নি তোমার, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। রেবতী আশ্বস্ত হয়ে চলে গেল। সৈনী অধ্যাপকের মুখের দিকে চেয়ে রইল। চৌধুরী বললেন, জগতে অনেক রকম বোকা আছে, পুরুষ বোকা সকল বোকার সেরা। কিন্তু মনে রেখো, দায়িত্ব হাতে না পেলে দায়িত্বের যোগ্যতা জন্মায় না। একজোড়া হাত পেয়েছে মানুষ, তাই সে হয়েছে মানুষ। একজোড়া খুর পেলেই তার সঙ্গে সঙ্গে মলবার যোগ্য লেজ আপনি গজিয়ে উঠত। তুমি কি রেবতীর হাতের বদলে খুর দেখতে পেয়েছো নাকি? না, আমার ভালো লাগছে না। মেয়ের হাতেই যারা মানুষ, কোনো কালে তাদের দুধের দাঁত ভাঙে না। কপাল আমার। আপনি থাকতে আমি আর কারো কথা কেন ভাবতে গেলুম? খুশি হলাম শুনে। একটুখানি বুঝিয়ে দাও কি গুণ আছে আমার। লোভ নেই আপনার একটু, এত বড় নিন্দের কথা। লোভের মতন জিনিসকে লোভ করি নে, খুবই করি। মুখের কথা কেড়ে নিয়ে তার দুই গালে তোর চুমু দিয়ে সৈনী সরে গেল। কোন খাতায় জমা হলো এটা সৈনী? আপনার কাছে যে ঋণ পেয়েছি সে তো শোধ করতে পারিনি, তারই সুদ দিচ্ছে। প্রথম দিন পেয়েছি, আজ আরেকটি পেলুম, দুটি। কেবলই বেড়ে চলবে নাকি? বাড়বে বই কি, চক্রবৃদ্ধির নিয়মে। চৌধুরী বললেন, সৈনী, তোমার স্বামীর শ্রাদ্ধে শেষকালে আমাকে পুরুত বানিয়ে দিলে। সর্বনাশ, এই কম দায়িত্ব। যার অস্তিত্ব হাতড়িয়ে পাওয়া যায় না তাকে খুশি করা, এ তো বাধা দস্তুরের দান দক্ষিণে নয়। যে আপনি তো বাধা দস্তুরে গুরু ঠাকুর নন। আপনি যা করবেন সেটাই হবে পদ্ধতি। দানের ব্যবস্থা তৈরি করে রেখেছেন তো? কদিন ধরে তো এই কাজ করছি, দোকান বাজার কম ঘুরিনি। দান সামগ্রী সাজানো হয়ে গেছে নিচের বড় ঘরটাতে। ইহলোক স্থিত আত্মা যারা এগুলো আত্মসাৎ করবে তারা পেট ভরে খুশি হবে, সন্দেহ নেই। চৌধুরীর সঙ্গে নিচে গিয়ে সৈনী দেখলে সায়েন্স পড়ুয়া ছেলেদের জন্য নানা যন্ত্র, নানা মডেল, নামি দামি বই, নানা মাইক্রোস্কোপের স্লাইডস, নানা বায়োলজির নমুনা, প্রত্যেক সামগ্রীর সঙ্গে নাম ও ঠিকানা লেখা কার্ড। 250 ছেলের জন্য চেক লেখা হয়েছে 1 বছরের বৃত্তির। খরচের জন্য কিছুমাত্র সংকোচ করা হয়নি। বড় বড় ধনীদের শ্রাদ্ধে যে ব্রাহ্মণ বিদায় হয় তার চেয়ে এই ব্যয়ের প্রসর অনেক বেশি। অথচ বিশেষ করে চোখে পড়ে না এর সমারোহ। পুরুত বিদায়ের কি দক্ষিণা দিতে হবে সেটা তো আপনি ধরে দেননি। আমার দক্ষিণা তোমার খুশি। খুশির সঙ্গে সঙ্গে আপনার জন্য রেখেছি এই ক্রোনোমিটার। জার্মানি থেকে স্বামী এটা কিনেছিলেন, বরাবর তার রিসার্চের কাজে লেগেছিল। চৌধুরী বলেন, যা মনে আসছে তার ভাষা নেই। বাজে কথা বলতে চাইনি, আমার পুরুতের কাজ সার্থক হলো। আরেকটি লোক আছে, আজ তাকে ভুলতে পারিনি। সে আমাদের মানিকের বিধবা বউ। মানিক বলতে কাকে বোঝায়? সে ছিল ল্যাবরেটরির হেড মিস্ত্রি। আশ্চর্য হাত ছিল তার। অত্যন্ত সূক্ষ্ম কাজ, এক চুল তার নড়চড় হতো না। কলকবজার তথ্য বুঝে নিতে তার বুদ্ধি ছিল অভ্রান্ত। তাকে উনি অতি নিকট বন্ধুর মতন দেখতেন। গাড়ি করে নিয়ে যেতেন বড় বড় কারখানার কাজ দেখাতে। এদিকে সে ছিল মাতাল। ওর অ্যাসিস্ট্যান্টরা তাকে ছোটলোক বলে অবজ্ঞা করত। উনি বলতেন, ও যে গুণী, তার সে গুণ বানিয়ে তোলা যায় না, সে গুণ খুঁজে মিলবে না। ওর কাছে তার সম্মান পুরোমাত্রায় ছিল। এর থেকে বুঝবেন কেন যে উনি আমাকে শেষ পর্যন্ত এত মান দিয়েছিলেন। আমার মধ্যে যে মূল্য তিনি দেখেছিলেন তার তুলনায় দোষের ওজন ওর কাছে ছিল খুব সামান্য। যে জায়গায় আমার মতন কুড়িয়ে পাওয়া মেয়েকে
তিনি অসম্ভব রকম বিশ্বাস করেছিলেন, সে জায়গায় সে বিশ্বাস আমি কোনোদিন একটু মাত্র নষ্ট করিনি। আজও মন প্রাণ দিয়ে রক্ষা করেছি। এতটা তিনি আর কারো কাছে পেতেন না। যেখানে আমি ছিলাম ছোট, সেখানে আমি তার চোখে পড়িনি। যেখানে আমি ছিলাম বড়, সেখানে তিনি আমাকে পুরো সম্মান দিয়েছেন। আমার মূল্য যদি তার চোখে না পড়ত, তাহলে আমি কোথায় তলিয়ে যেতাম বলতো? আমি খুব খারাপ, কিন্তু আমি নিজেই বলছি আমি খুব ভালো, নইলে তিনি আমাকে কখন সহ্য করতে পারতেন না। দেখো সোহিনী, আমি অহংকার করে বলবো যে আমি প্রথম থেকেই জেনেছি তুমি খুব ভালো। সস্তাতরের ভালো হলে কলঙ্ক লাগলে দাগ উঠত না। যাকে আমাকে আর যে লোক যা মনে করুক না, তিনি আমাকে যা মান দিয়েছেন সে আজ পর্যন্ত টিকে আছে, আমার শেষ দিন পর্যন্ত থাকবে। দেখো সোহিনী, তোমাকে যত দেখছি ততই জানছি তুমি সে জাতের সহজ মেয়ে মানুষ নও যারা স্বামীর নামটা শুনলেই গলে পড়ে। না, তা নই, আমি দেখেছি ওর মধ্যে শক্তি। প্রথম দিন থেকে জেনেছি উনি মানুষ। আমি শাস্ত্র মিলিয়ে পতিব্রতা গিরি করতে বসিনি। আমি জাগ করিয়ে বলছি, আমার মধ্যে যে রত্ন আছে সে একা উঁড়ি কণ্ঠরে দোলাবার মতন, আর কারো নয়। এমন সময় হঠাৎ নীলা ঘরে এসে ঢুকে পড়ল। বললে, অধ্যাপক মশাই, কিছু মনে করবেন না, মায়ের সঙ্গে কিছু কথা আছে। কিছু না মা, আমি এখন যাচ্ছি ল্যাবরেটরিতে, রেবতী কিরকম কাজ করছে দেখে আসি। নীলা বলল, কোনো পাইনি, ভালো কাজ চলছে। আমি একদিন জানলার বাইরে থেকে দেখেছি উনি মাথা গুছে লিখছেন, নোট নিচ্ছেন, কলম কামড়ে ধরে ভাবছেন। আমার প্রবেশ নিষেধ। পাঁচে স্যার আইজাকের গ্র্যাভিটেশন চায় নড়ে। সেদিন মা কাকে বলছিলেন উনি ম্যাগনেটিজম নিয়ে কাজ করছেন, তাই পাশ দিয়ে কেউ গেলে কাঁটা নড়ে যায়, বিশেষত মেয়েরা। চৌধুরী হা হা করে হেসে উঠলেন, বললেন, মা ল্যাবরেটরি ভেতরেই আছে, ম্যাগনেটিজম নিয়ে কাজ চলছেই, কাঁটা যারা নাড়িয়ে দেন তাদের ভয় করতেই হয়। এই ভ্রম ঘটায় যে, তবে চললুম। নীলা মাকে বললে, আমাকে আর কতদিন তোমার আঁচলের গাঢ় দিয়ে বেঁধে রাখবে মা? পেরে উঠবে না, কেবল দুঃখ পাবে। তুই কি করতে চাস বল? নীলা বললে, তুমি তো জানোই মেয়েদের জন্য একটা হাইওয়ে স্টাডি মুভমেন্ট খোলা হয়েছে। তুমি তাতে অনেক টাকা দিয়েছো, সেখানে আমায় কোনো কাজে লাগাও না। আমার ভয় আছে পাছে তুই ঠিক মতন না চলিস। সব চলায় বন্ধ করে দেওয়াই কি ঠিক চলার রাস্তা? না, তা নয়, তা তো জানি, কিন্তু সে তো আমার ভাবনা। তুমি না ভেবে একবার আমাকে ভাবতে দাও না। সে তো দিতেই হবে। আমি তো এখন খুঁকি নই। তুমি ভাবছো সেই সব পাবলিক জায়গায় নানা লোকের যাওয়া আসা আছে, সে একটা বিপদ। জগৎ সংসারের লোক চলাচল তো বন্ধ হবে না তোমার খাতিরে। আর তাদের সঙ্গে আমার জানাশোনা একেবারে ঠেকিয়ে রাখবে যে, সে আইন তো তোমার হাতে নেই। জানি, সব জানি। ভয় করে ভয়ের কারণ ঠেকিয়ে রাখতে পারবো না। তাহলে তুই ওদের হায়ার স্টাডি সার্কেলে ভর্তি হতে চাস? হ্যাঁ, চাই। আচ্ছা, তাই হবে। সেখানকার পুরুষ অধ্যাপকদের একে একে দিবি জান নামে, সে জানি। কেবল একটি কথা দিতে হবে আমাকে, কোনো মতেই তুই রেবতীর কাছে খেসতে পাবি নে, আর কোনো ছুতোতেই ঢুকবি নি তার ল্যাবরেটরিতে। মা, তুমি আমাকে কি মনে করো ভেবে পাইনি। কাছে ঘেসতে যাবো তোমার এই খুদিয়া স্যার আইজাক নিউটনের? এমন রুচি আমার? মরে গেলেও না। সংকোচ বোধ করলে রেবতী শরীরটাকে নিয়ে যেরকম আকুবাকু করে তার নকল করে নীলা বললে, ওই স্টাইলের পুরুষকে নিয়ে আমার চলবে না। যেসব মেয়েরা ভালোবাসে বুড়ো কোকাদের মানুষ করতে, ওকে জিয়ে রেখে দেওয়া ভালো তাদের জন্য। ও মারবার যোগ্য শিকারই নয়। একটু বেশি বাড়ি কথা বলছিস নীলা, তাই ভয় হচ্ছে ওটা ঠিক তোর মনের কথা নয়। তা হোক, ও সম্বন্ধে তোর মনের ভাব যাই হোক, ওকে যদি মাটি করতে চাস তাহলে সে তোর পক্ষে ভালো হবে না। কখন তোমার কি মর্জি কিছুই বুঝতে পারিনি মা। ওর সঙ্গে আমার বিয়ে দেবার জন্য তুমি আমাকে সাজিয়ে পুতুল গড়ে তুলেছিলে, সেটা আমি বুঝতে পারিনি। সেই জন্য কি তুমি আমাকে ওর কাছে বেশি আনাগোনা করতে বারণ করছো? পাছে চেনাশোনার ঘেঁষ লেগে পালিশ নষ্ট হয়ে যায়। দেখ নীলা, আমি তোকে বলে দিচ্ছি, তোর সঙ্গে ওর বিয়ে কিছুতেই হতে পারবে না। তাহলে আমি যদি মতি করে রাজকুমারকে বিয়ে করি? ইচ্ছা হয়তো করিস, সুবিধে আছে, তার 3টে বিয়ে, আমার দায়রটা হালকা হবে। আর সে মদ খেয়ে ঢলাঢলি করবে লাইট ক্লাবে, তখন আমি অনেকটা ছুটি পাবো। বেশ, সেই ভালো। রেবতীর সঙ্গে তোর বিয়ে হতে দেব না। কেন? তোমার স্যার আইজাক নিউটনের বুদ্ধি আমি গুলিয়ে দেব মনে করো? সে তর্ক থাক, যা বললুম তা মনে রাখিস। উনি নিজেই যদি হ্যাংলাপানা করেন, তাহলে এ পাড়া তাকে ছাড়তে হবে। তোর অন্নে তাকে মানুষ করিস, তোর বাপের তহবিল থেকে 1 কড়িও সে পাবে না। সর্বনাশ! তাহলে নমস্কার স্যার আইজাক নিউটন। সেদিনকার পালা সংক্ষেপে এই পর্যন্ত। চৌধুরী মশাই, আর সবই চলছে ভালো, কেবল আমার মেয়ের ভাবনায় সুস্থির হতে পারছি না। ও যে কোন দিক দিয়ে তাক করতে শুরু করেছে বুঝতে পারছি না। চৌধুরী বললেন, আবার ওর দিকে তাক করেছে কারা, সেটাও তো ভাববার কথা। হয়েছে কি, এর মধ্যে রটে গেছে ল্যাবরেটরি রক্ষার জন্য তোমার স্বামী অগাধ টাকা রেখে গেছে। মুখে মুখে তার অঙ্কটা বেড়েই চলেছে। এখন রাজত্ব আর রাজকন্যা নিয়ে বাজারে একটা জুয়া খেলার সৃষ্টি হয়েছে। রাজকন্যাটি মাটির দরে বিকোবে তা জানি, কিন্তু আমি বেঁচে থাকতে রাজত্ব সস্তায় বিকোবে না।
কিন্তু লোকের আমদানি শুরু হয়েছে যে। সেদিন হঠাৎ দেখি আমাদেরই অধ্যাপক মজুমদার ওর হাত ধরে বেরিয়ে এলো সিনেমা থেকে। আমাকে দেখি ঘাড় বেঁকিয়ে নিল। ছেলেটা ভালো ভালো বিষয়ে বক্তৃতা দিয়ে বেড়ায়, দেশের মঙ্গলের দিকে ওর বুলি খুব সহজে খেলে, কিন্তু সেদিন ওর বাঁকা ঘাড় থেকে স্বদেশের জন্য ভাবনা হলো। চৌধুরী মশাই, আগল ভেঙেছে। ভেঙেছে বই কি, এখন এই গরিবকেই নিজের ঘটিবাটি সামলাতে হবে। মজুমদার পাড়ায় মরক লাগে লাগুক, আমার ভয় রেবতীকে নিয়ে। চৌধুরী বলেন, আপাতত ভয় নেই, খুব ডুবে আছে, কাজ করছে খুব চমৎকার। চৌধুরী মশাই, ওর বিপদ হচ্ছে সায়েন্সে ও যত বড় ওস্তাদি হোক, তুমি যাকে মেট্রিয়ার্কি বলো, সে রাজ্যে ও ঘোর আনারি। সেই কথা ঠিক, ওরা একবারও টিকে দেওয়া হয়নি। ছোঁয়াচ লাগলে বাঁচানো শক্ত হবে। রোজ একবার কিন্তু ওকে আপনার দেখে যেতে হবে। কোথা থেকে ও আবার ছোঁয়াচ না নিয়ে আসে। শেষকালে এ বয়সে আমি না মরি। ভয় করো না, মেয়ে মানুষ যদিও, তবুও আশা করি ঠাট্টা বুঝতে পারো। আমি পার হয়ে গেছি এপিডেমিকের পাড়াটা, এখন ছোঁয়া লাগলেও ছোঁয়াচ লাগে না। কিন্তু একটা মুশকিল ঘটেছে। পরশু আমায় যেতে হবে গোজরানওয়ালায়। এটাও ঠাট্টা নাকি? মেয়ে মানুষকে দয়া করবেন। ঠাট্টা নয়, ঠাট্টা নয়। আমার সতীর্থ অমূল্য আড্ডি ছিলেন সেখানকার ডাক্তার। 20-25 বছর প্র্যাকটিস করেছেন, কিছু বিষয় সম্পত্তিও জমিয়েছেন। হঠাৎ বিধবা স্ত্রী আর ছেলে মেয়ে রেখে মরেছেন হার্ট ফেল করে। দেনা পাওনা চুকিয়ে জমি জমা বেচে তাদের উদ্ধার করে আনতে হবে আমাকে। কতদিন লাগবে ঠিক জানি নে, এর উপরে কথা নেই। এই সংসারের কথা কিছুর উপরেই নেই সোহিনী। নির্ভয় বলো, যা হবেই তা হোক। যারা অদৃষ্ট মানে তারা ভুল করে না। আমরা সায়েন্টিস্টরাও বলি, অনিবার্যের একচুল এদিক ওদিক হবার জো নেই। যতক্ষণ কিছু করবার থাকে করো, যখন কোনো মতেই পারবে না বলো ব্যাস। আচ্ছা, তাই ভালো। যে মজুমদারটির কথা বললুম, দলের মধ্যে সে তত বেশি মারাত্মক নয়। তাকে ওরা দলের টেনে রাখে মান বাঁচাবার জন্য। আর যাদের কথা শুনছি, চাণক্যের মতে তাদের কাছ থেকে শত হস্ত দূরে থাকলেও ভাবনার কারণ থেকে যায়। অ্যাটর্নি আছে বঙ্কিবিহারী, তাকে আশ্রয় করা আর অক্টোপাসকে জড়িয়ে ধরা একই কথা। ধনী বিধবার তপ্ত রক্ত এইসব লোক পছন্দ করে। খবরটা শুনে রাখো, যদি কিছু করবার থাকে করো। সবশেষে আমার ফিলোসফিটা মনে রাখো। দেখুন চৌধুরী মশাই, রেখে দিন ফিলোসফি। মানব না আপনার অদৃষ্ট, মানব না আপনার কার্যকারণের অমুক বিধান। যদি আমার ল্যাবরেটরির পরে কারো হাত পড়ে, আমি পাঞ্জাবের মেয়ে, আমার হাতে ছুরি খেলে সহজে আমি খুন করতে পারি, তা সে আমার নিজের মেয়ে হোক, আমার জামাই পদের উমেদার হোক। ওর শাড়ির নিচে ছিল কোমরবন্ধ লুকোনো। তার থেকে ধাঁ করে এক ছুরি বের করে আলোয় ঝলক খেলিয়ে দিয়ে গেল। বললে, তিনি আমাকে বেছে নিয়েছিলেন। আমি বাঙালির মেয়ে নই। ভালোবাসা নিয়ে কেবল চোখের জল ফেলে কান্নাকাটি করিনি। ভালোবাসার জন্য প্রাণ দিতে পারি, প্রাণ নিতে পারি। আমার ল্যাবরেটরি আর আমার বুকের কলিজা, তার মাঝখানে রয়েছে এই ছুরি। চৌধুরী বললেন, একসময় কবিতা লিখতে পারত, আজ আবার মনে হচ্ছে হয়তো পারি লিখতে। কবিতা লিখতে হয় লিখবেন, কিন্তু আপনার ফিলোসফি ফিরিয়ে নিন। যা যা মানবার তাকে আমি শেষ পর্যন্ত মানব না। একলা দাঁড়িয়ে লড়ব, আর বুক ফুলিয়ে বলবো, জিতবই জিতবই জিতবই। ব্র্যাভো ব্র্যাভো। আমি ফিরিয়ে নিলুম আমার ফিলোসফিটা। এখন থেকে লাগাবো ঢাকে চাটি তোমার জয়যাত্রার সঙ্গে সঙ্গে। আপাতত কিছুদিনের জন্য বিদায় নিচ্ছি, ফিরতে দেরি হবে না। আশ্চর্যের কথা এই, সোহিনীর চোখ জল ভরে এলো। বললে, কিছু মনে করবেন না। জড়িয়ে ধরলে চৌধুরীর গলা। বললে, সংসারে কোনো বন্ধনই টেকে না, এও মুহূর্তকালের জন্যে। বলেই গলা ছেড়ে দিয়ে পায়ের কাছে পড়ে সোহিনী অধ্যাপককে প্রণাম করলে। খবরের কাগজে যাকে বলে পরিস্থিতি, সেটা হঠাৎ এসে পড়ে, আর আসে দল বেঁধে। জীবনের কাহিনী সুখ দুঃখে বিলম্বিত হয়ে চলে। শেষ অধ্যায় কলিশন লাগে অকস্মাৎ, ভেঙে চুরে স্তব্ধ হয়ে যায়। বিধাতা তার গল্প গড়েন ধীরে ধীরে, গল্প ভাঙেন এক খায়। সোহিনীর আইমা থাকেন আম্বালায়। সোহিনী তার কাছ থেকে টেলিগ্রাম পেয়েছে, যদি দেখা করতে চাও শীঘ্র এসো। এই আইমা তার একমাত্র আত্মীয় যে বেঁচে আছে। এরই হাত থেকে নন্দকিশোর কিনে নিয়েছিল সোহিনীকে। নীলাকে তার মা বললে, নীলা, তুমিও আমার সঙ্গে এসো। নীলা বললে, সে তো কিছুতেই হতে পারে না মা। কেন পারে না? ওরা আমাকে অভিনন্দন দেবে, তার আয়োজন চলছে। ওরা ওরা কারা? জাগানি ক্লাবের মেম্বাররা। ভয় পেও না, খুব ভদ্র ক্লাব। মেম্বারদের নামে ফর্দ দেখলেই বুঝতে পারবে, খুব বাছাই করা। তোমার উদ্দেশ্যটা কি? স্পষ্ট বলা শক্ত, উদ্দেশ্যটা নামের মধ্যেই আছে। এই নামের তলায় আধ্যাত্মিক, সাহিত্যিক, আর্টিস্টিক সব মানে খুব গভীরভাবে লুকোনো আছে। নবকুমারবাবু খুব চমৎকার ব্যাখ্যা করে দিয়েছেন। ওরা ঠিক করেছে তোমার কাছ থেকে চাঁদা নিতে আসবে, কিন্তু চাঁদা দেখছি ওরা নিয়ে শেষ করেছে। তুমি 16 আনাই পড়েছ ওর হাতে, কিন্তু এই পর্যন্তই। আমার যেটা ত্যায্য সেটাই ওরা পেয়েছে। আমার কাছ থেকে আর কিছু পাবার নেই।
মা, এত রাগ করছো কেন? ওরা নিঃস্বার্থভাবে দেশের উপকার করতে চান। আচ্ছা, সে আলোচনা থাক। এতক্ষণে তুমি বোধহয় তোমার বন্ধুদের কাছ থেকে খবর পেয়েছো যে তুমি স্বাধীন। হ্যাঁ, পেয়েছি। নিঃস্বার্থরা তোমাকে জানিয়েছেন যে তোমার স্বামীর দত্ত অংশে তোমার যে টাকা আছে সে তুমি যেমন খুশি ব্যবহার করতে পারো। হ্যাঁ, তাও জেনেছি। আমার কানে এসেছে উইলের প্রবেট নেবার জন্য তোমরা প্রস্তুত হচ্ছ। কথাটা বোধহয় সত্যি? হ্যাঁ, সত্যি। বঙ্কুবাবু আমার সলিসিটর। তিনি তোমাকে আরো কিছু আশা ও মন্ত্রণা দিয়েছেন। নীলা চুপ করে রইল। তোমার বঙ্কুবাবুকে আমি সিধে করে দেব যদি আমার সীমানায় তিনি পা বাড়ান। আইনে না পারি, বেআইনে। ফেরবার সময় আমি পেশোয়ার হয়ে আসব। আমার ল্যাবরেটরি রইল দিনরাত্রি 4 জন শিখ সেপাই পাহারায়। আর যাবার সময় এই তোমাকে দেখেই যাচ্ছি, আমি পাঞ্জাবের মেয়ে। বলে নিজের কোমরবন্ধ থেকে ছুরি বের করে বললে, এই ছুরি না চেনে আমার মেয়েকে, না চেনে আমার মেয়ের সলিসিটারকে। এর স্মৃতি রইল তোমার জিম্মায়। ফিরে এসে যদি হিসাব নেবার সময় হয় তো হিসেব নেব। ল্যাবরেটরির চারদিকে অনেকখানি জমি ফাঁকা আছে, কাঁপুন বা শব্দ যাতে যথাসম্ভব কাজের মাঝখানে না পৌঁছয়। এই নিস্তবতা কাজের অভিনিবেশে রেবতীকে সহায়তা করে, তাই ও প্রায় এখানে রাত্রে কাজ করতে আসে। নিচে ঘড়িতে 2টো বাজল। মুহূর্তের জন্য রেবতী তার চিন্তার বিষয় ভাবছিল। জানলার বাইরে আকাশের দিকে চোখ মেলে এমন সময় দেওয়ালে পড়ল ছায়া। চেয়ে দেখে ঘরের মধ্যে এসেছে নীলা। রাত কাপড় পরা, পাতলা সিল্কের সেমিজ। ও চমকে চৌকি থেকে উঠে পড়তে যাচ্ছিল। নীলা এসে ওর কোলের উপর বসে গলা জড়িয়ে ধরল। রেবতীর সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো, বুক উঠতে পড়তে লাগলো প্রবল বেগে। গদগদ কণ্ঠে বলতে লাগলো, তুমি যাও, এ ঘর থেকে তুমি যাও। নীলা বললে, কেন? রেবতী বললে, আমি সহ্য করতে পারছি না। কেন এলে তুমি এ ঘরে? নীলা ওকে আরো দৃঢ় বলে চেপে ধরে বললে, কেন, আমাকে কি তুমি ভালোবাসো না? রেবতী বললে, বাসি বাসি বাসি, কিন্তু এই ঘর থেকে তুমি যাও। হঠাৎ ঘরের মধ্যে ঢুকে পড়ল পাঞ্জাবি প্রহরী। ভৎসনার কণ্ঠে বললে, মাই জি বহুত শর্ম কি বাত হ্যায়, আব বাহার চলা যাই। রেবতী চেতন মনের অগোচরে ইলেকট্রিক ডাকঘড়িতে কখন চাপ দিয়েছিল। পাঞ্জাবি রেবতীকে বললে, বাবুজি বেঈমানি মত করো। রেবতী নীলাকে জোর করে ঠেলে দিয়ে চৌকি থেকে উঠে পড়ল। দারোয়ান ফের নীলাকে বললে, আব বাহার চলা যাইয়ে, নাই তো মনিব কো হুকুম তামিল করেগা। অর্থাৎ জোর করে অপমান করে বের করে দেবে। বাইরে যেতে যেতে নীলা বললে, শুনছেন স্যার আইজাক নিউটন, কাল আমাদের বাড়িতে আপনার চায়ের নেমন্তন্ন, ঠিক 4:45 সময়। শুনতে পাচ্ছেন না? অজ্ঞান হয়ে পড়েছেন? বলে একবার তার দিকে ফিরে দাঁড়ালে। বাষ্পার্থ কণ্ঠে উত্তর এলো, শুনেছি। রাত কাপড়ের ভিতর থেকে নীলার নিখুঁত দেহের গঠন ভাস্করের মূর্তির মতন অপরূপ হয়ে ফুটে উঠল। রেবতী মুগ্ধ চোখে না দেখে থাকতে পারল না। নীলা চলে গেল। রেবতী টেবিলের উপর মুখ রেখে বলে রইল, এমন আশ্চর্য সৌন্দর্য সে কল্পনা করতে পারে না। একটা কোন বৈদ্যুৎ বর্ষণ প্রবেশ করেছে ওর শিরার মধ্যে, চকিত হয়ে বেড়াচ্ছে অগ্নিধারায়। হাতের মুঠো শক্ত করে রেবতী কেবলই নিজেকে বলাতে লাগলো, কাল চায়ের নিমন্ত্রণে যাবে না। খুব শক্ত শপথ করবার চেষ্টা করতে চায়, মুখ দিয়ে বেরোয় না। ব্লটিং এর উপর লিখলো, যাব না যাব না যাব না। হঠাৎ দেখলে তার টেবিলে একটা ঘন লাল রঙের রুমাল পড়ে আছে, কোণে নাম সেলাই করা নীলা। মুখের উপর চেপে ধরল রুমাল। গন্ধে মগজ উঠল ভরে। একটা নেশা শিরশির করে ছড়িয়ে গেল সর্বাঙ্গে। নীলা আবার ঘরের মধ্যে এলে বললে, একটা কাজ আছে, ভুলে গিয়েছিলাম। দরওয়ান রুখতে গেল। নীলা বলে, ভয় নেই তোমার, চুরি করতে আসিনি, একটা কেবল সই চাই। জাগানি ক্লাবের প্রেসিডেন্ট করবো তোমাকে, তোমার নাম আছে দেশ জুড়ে। ও তো সংকুচিত হয়ে রেবতী বলল, ও ক্লাবের তো আমি কিছুই জানি নে। কিছু তো জানবার দরকার নেই, এইটুকু জানলেই হবে ব্রজেন্দ্রবাবু এই ক্লাবের পেট্রন। আমি তো ব্রজেন্দ্রবাবুকে চিনিই নে। এইটুকু জানলেই হবে মেট্রোপলিটন ব্যাংকের তিনি ডাইরেক্টর। লক্ষ্মী আমার, জাদু আমার, একটা সই বই তো নয়। বলে ডান হাত দিয়ে তার কাঁধ ঘিরে তার হাতটা ধরে বলল, সই করো। সে স্বপ্না বৃষ্টির মতন সই করে দিলে। কাগজটা নিয়ে নীলা যখন মুড়ছে, দারোয়ান বললে, এই কাগজ আমাকে দেখাতে হবে। নীলা বললে, এতে তুমি বুঝতে পারবে না। দরওয়ান বললে, দরকার নেই বোঝবার। বলে কাগজটা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললে। বললে, দলিল বানাতে হয় বাইরে গিয়ে বানিও, এখানে না। রেবতী মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। দারোয়ান নীলাকে বললে, মাঝি এখন চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি গে। বলে তাকে নিয়ে গেল। কিছুক্ষণ পরে আবার ঘরে ঢুকলো পাঞ্জাবি। বললে, চারিদিকে আমি দরজা বন্ধ করে রাখি, তুমি ওকে ভেতর থেকে খুলে দিয়েছ? এই কি সন্দেহ, কি অপমান! বারবার করে বললেন, না না আমি খুলিনি। তবে ও কি করে ঘরে এলো? সেও তো বটে। বিজ্ঞানী তখন সন্ধান করে বেড়াতে লাগলো ঘরে ঘরে। অবশেষে দেখলে রাস্তার ধারে একটা বড় জানলা ভিতর থেকে আগুল দেওয়া ছিল। কে সেই আগুলটা দিনের বেলা একসময় খুলে রেখে দেয়। রেবতীর যে ধূর্ত বুদ্ধি আছে, এতটা শ্রদ্ধা তার প্রতি দরওয়ানজির ছিল না। বোকা মানুষ,
পড়াশুনো করে এই পর্যন্ত তার তাকত। অবশেষে কপাল চাপড়ে বলে আওরাত এ শয়তানি বিধিদত। যে অল্প একটু রাত বাকি ছিল, রেবতী নিজেকে বারবার করে বলালে চায়ের নিমন্ত্রণে যাবে না। কাক ডেকে উঠল, রেবতী চলে গেল বাড়ি। পরের দিন সময়ের একটু ব্যতিক্রম হল না। চায়ের সবাই 4:45 রেবতী গিয়ে হাজির। ভেবেছিল এই সভা নিভৃতে দুজনকে নিয়ে। ফ্যাশনেবল সাজ ওর দখলে নেই। পরে এসেছে জামার ধুতি, ধোপার বাড়ি থেকে নতুন কাছিয়ে আনা, আর কাঁধে চুলছে একটা পাট করা চাদর। এসে দেখে সভা বসেছে বাগানে, অজানা শৌখিন লোকের ভিড়। দমে গেল সমস্ত মনটা। কোথাও লুকোতে পারলে বাঁচে। একটা কোণ নিয়ে বসবার চেষ্টা করতে সবাই উঠে পড়ল, বললে আসুন আসুন ডক্টর ভট্টাচার্য, আপনার আসন এইখানে। একটা পিঠ উঁচু মকমলে মোড়া চৌকি, মণ্ডলীর ঠিক মাঝখানে। বুঝতে পারলে সমস্ত জনতার প্রধান লক্ষ্যই ও। নীলা এসে ওর গলায় মালা পরিয়ে দিলে, কপালে দিলে চন্দনের ফোঁটা। ব্রজেন্দ্রবাবু প্রস্তাব করলেন ওকে জাগানি সভার সভাপতি পদে বরণ করা হোক। সমর্থন করলেন বঙ্কুবাবু। চারিদিকে করতালির ধ্বনি উঠল। সাহিত্যিক হরিদাসবাবু ডক্টর ভট্টাচার্যের ইন্টারন্যাশনাল খ্যাতির কথা ব্যাখ্যা করলেন। বললেন, রেবতীবাবুর নামের পালে হাওয়া লাগিয়ে আমাদের জাগানি ক্লাবের তরুণী খেয়া দেবে পশ্চিম মহাসমুদ্রের ঘাটে ঘাটে। সবার ব্যবস্থাপকেরা রিপোর্টারদের কানে কানে গিয়ে বললে উপমাগুলোর কোনোটা যেন রিপোর্ট থেকে বাদ না যায়। বক্তারা একে একে উঠে যখন বলতে লাগলো, এতদিন পর ডক্টর ভট্টাচার্য সায়েন্সের জয়তিলক ভারত মাতার কপালে পরিয়ে দিলেন। রেবতীর বুকটা ফুলে উঠল। নিজেকে প্রকাশমান দেখলে সভ্য জগতের মধ্য গগনে। জাগানি সভা সম্বন্ধে যে সমস্ত দাগি রকমের জনশ্রুতি শুনেছিল, মনে মনে তার প্রতিবাদ করলে। হরিদাসবাবু যখন বললে রেবতীবাবুর নামের কবচ রক্ষা কবচ রূপে এই সবার গলায় আজ ঝোনানো হলো, এর থেকে বোঝা যাবে এই সবার উদ্দেশ্য কত মহৎ। তখন রেবতী নিজের নামের গৌরব ও দায়িত্ব খুব প্রবল রূপে অনুভব করলে। ওর মন থেকে সংকোচের খোলসটা খসে পড়ে গেল। মেয়েরা মুখের ওপর সিগারেট নামিয়ে ঝুঁকে পড়ল ওর চৌকির ওপর। মধুর হাস্যে বললে, বিরক্ত করছে আপনাকে, কিন্তু একটা অটোগ্রাফ দিতেই হবে। রেবতীর মনে হলো এতদিন সে যেন একটা স্বপ্নের মধ্যে ছিল। স্বপ্নের গুটি গেছে খুলে, প্রজাপতি বেরিয়ে পড়ে। একে একে লোক বিদায় হলো। নীলা রেবতীর হাত চেপে ধরে বললে, আপনি কিন্তু যাবেন না। জ্বালামায় মদ ছেড়ে দিলেও শিরার মধ্যে দিনের আলো শেষ হয়ে আসছে। লতাবিতানের মধ্যে সবুজ প্রদোষের অন্ধকার। বেঞ্চের উপরে দুজনে কাছাকাছি বসল। নিজের হাতের উপরে রেবতীর হাত তুলে নিয়ে নীলা বললে, ডক্টর ভট্টাচার্য, আপনি পুরুষ মানুষ হয়ে মেয়েদের তো ভয় করেন কেন? রেবতী স্পর্ধা ভরে বলল, ভয় করি? কখনো না। আমার মাকে আপনি ভয় করেন না? ভয় কেন করব? শ্রদ্ধা করি। আমাকে নিশ্চয়ই ভয় করি। সেটা ভালো খবর। মা বলেছেন কিছুতে আপনার সঙ্গে আমার বিয়ে দেবেন না, তাহলে আমি আত্মহত্যা করব। কোনো বাধা আমি মানব না। নীলা, আমাদের বিয়ে হবেই হবে। কাঁধের উপর মাথা রেখে নীলা বললে, তুমি হয়তো জানো না তোমাকে কতখানি চাই। নীলার মাথাটা আরো বুকের কাছে টেনে রেবতী বললে, তোমাকে আমার কাছ থেকে নিতে পারে এমন কোনো শক্তি নেই। জাত ভাসিয়ে দেব জাত। তাহলে রেজিস্ট্রারের কাছে কালি নোটিশ দিতে হবে। কালি দেব, নিশ্চয় দেব। রেবতী পুরুষের তেজ দেখাতে শুরু করেছে। পরিণামটা দ্রুত বেগে ঘনিয়ে আসতে লাগলো। আইমার পক্ষাঘাতের লক্ষণ দেখা দিয়েছে। মৃত্যুর আশঙ্কা আসন্ন। যে পর্যন্ত মৃত্যু না হয় সৈনিকে তিনি কিছুতেই ছাড়বেন না। এই সুযোগটাকে দুহাত দিয়ে আঁকড়িয়ে ধরে নীলার উন্মত্ত যৌবন আলোড়িত হয়ে উঠে। পাণ্ডিত্যের চাপে রেবতীর পৌরুষের স্বাদ ফিকে হয়ে গেছে। তাকে নীলা যথেষ্ট পছন্দ নয়, কিন্তু ওকে বিবাহ করা নিরাপদ। বিবাহোত্তর উচ্ছৃঙ্খলতায় বাধা দেবার জোর তার নেই। শুধু তাই নয়, ল্যাবরেটরির সঙ্গে যে লোভের বিষয় জড়ানো আছে তার পরিমাণ প্রভূত। ওর হিতৈষীরা বলে ল্যাবরেটরির ভার নেবার যোগ্যতর পাত্র কোথাও মিলবে না রেবতীর চেয়ে। সোহিনী কিছুতেই ওকে হাতছাড়া করবে না, এই হচ্ছে বুদ্ধিমানের অনুমান। এদিকে সহযোগীদের ধিক্কার শিরোধার্য করে রেবতী জাগানি ক্লাবের অধ্যক্ষতার সংবাদ ঘোষণা করে দিলে সংবাদপত্রে। নীলা যখন বলতো ভয় লাগছে বুঝি, ও বলতো আমি কেয়ার করিনি। ওর পৌরুষ সম্বন্ধে সংশয় মাত্র না থেকে এই জেদ ওকে পেয়ে বসল। বললে, এডিংটনের সঙ্গে চিঠিপত্র আমার চলে। একদিনের ক্লাবে আমি তাকে নিমন্ত্রিত করে আনবো। ক্লাবের মেম্বাররা বললে, ধন্য। রেবতীর আসল কাজ গেছে বন্ধ হয়ে। ছিন্ন হয়ে গেছে ওর সমস্ত চিন্তাসূত্র। মন কেবলই অপেক্ষা করছে নীলা কখন আসবে। হঠাৎ পেছন থেকে ধরবে ওর চোখ টিপে। চৌকির হাতার উপর বসে বাঁ হাত তুলবে ওর গলা জড়িয়ে। নিজেকে এই বলে আশ্বাস দিচ্ছে ওর কাজটা যে বাধা পেয়েছে সেটা খুনি। একটু সুস্থির হলেই ভাঙা মুখে আবার জোড়া লাগবে। সুস্থির হবার লক্ষণ আশু দেখা যাচ্ছে না। ওর কাজের ক্ষতিতে পৃথিবীর কোনো ক্ষতি হচ্ছে নীলার মনের এক কোণেও সে সংখ্যা নেই। সমস্তটাকে সে প্রহসন মনে করে।
দিনের পর দিন জাল কেবলই জড়িয়ে যাচ্ছে। জাগানি সভা ওকে ছেকে ধরেছে, ওকে ঘোরতর পুরুষ মানুষ বানিয়ে তুলেছে। এখনো অকথ্য মুখ থেকে বেরোয় না, কিন্তু অশ্রাব্য শুনলে জোর করে হাসতে থাকে। ডক্টর ভট্টাচার্য ওদের খুব একটা মজার জিনিস হয়ে উঠেছে। মাঝে মাঝে রেবতীকে ঈর্ষায় কামড়িয়ে ধরে। ব্যাংকের ডাইরেক্টরের মুখের চুরুট থেকে নীলা চুরুট ধরায়। এর নকল করা রেবতীর অসাধ্য। চুরুটের ধোঁয়া ওর গলায় গেলে ওর মাথা ঘুরে পড়ে, কিন্তু এই দৃশ্যটা ও শরীর মনকে আরো অসুস্থ করে তোলে। তাছাড়া নানা রকমের ঠেলা ঠেলি টানাটানি যখন চলতে থাকে, ও আপত্তি না জানিয়ে থাকতে পারে না। নীলা বলে, এই দেহটার পরে আমাদের তো কোনো মোহ নেই, আমাদের কাছে এর দাম কিসের? আসল দামি জিনিস ভালোবাসা, সেটা কি বিলিয়ে ছড়িয়ে দিতে পারি? বলে চেপে ধরে রেবতীর হাত। রেবতী তখন অন্যদের অবাজন বলেই মনে করে, ভাবে ওরা ছোবরা নিয়েই খুশি। শ্বাসটা পেল না। ল্যাবরেটরির দ্বারের বাইরে দিনরাত পাহারা চলছে, ভিতরে ভাঙা কাজ পড়ে রয়েছে, কারও দেখা নেই। ড্রয়িং রুমে সোফায় পা দুটো তুলে কুশনে হেলান দিয়েছে নীলা। মেজের উপরে নীলার পায়ের কাছে ঠেস দিয়ে বসে আছে রেবতী। হাতে রয়েছে লেখন ভরা ফুলস্কেপ। রেবতী মাথা নেড়ে বললে, ভাষায় কেমন যেন বেশি রং ফলানো হয়েছে, এতটা বাড়িয়ে বলা লেখা পড়তে লজ্জা করবে আমার। নীলা বলে, ভাষা তুমি মস্ত সমজদার কিনা? এ তো কেমিস্ট্রির ফর্মুলা নয়, খুঁতখুত করো না, মুখস্থ করে নাও। জান দিয়ে এটা লিখেছেন আমাদের সাহিত্যিক প্রমোদারঞ্জন বাবু। ওইসব মস্ত সেন্টেন্স আর বড় বড় শব্দগুলো মুখস্থ করা আমার পক্ষে ভারী শক্ত হবে। ভারী তো শক্ত, তোমার কানের কাছে আউরে আউরে আমার তো সমস্তটা মুখস্থ হয়ে গেছে। আমার জীবনের সর্বোত্তম শুভ মুহূর্তে জাগানি সভা আমাকে যে অমরাবতীর মন্দার মাল্যে সমরাঙ্কিত করলেন, গ্র্যান্ড। তোমার ভয় নেই, আমি তো তোমার কাছেই থাকবো। আস্তে আস্তে তোমাকে বলে দেব। আমি বাংলা সাহিত্য ভালো জানি নে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে সমস্ত লেখাটা যেন আমার ঠাট্টা করছে। ইংরেজিতে যদি বলতে দাও কত সহজ হয়। ডিয়ার ফ্রেন্ডস, allow me to offer you my heartiest thanks for the honor you have conferred upon me on behalf of the Jagani Club, the great awakener ইত্যাদি। এমন দুটো সেন্টেন্স বললি ব্যাস। সে হচ্ছে না। তোমার মুখে বাংলা যে খুব মজার শোনাবে, ওই যেখানটাতে আছে, এ বাংলাদেশের তরুণ সম্প্রদায়, এ স্বাতন্ত্র সঞ্চালন রথের সারথি, এ ছিন্ন শৃঙ্খল পরিকীর্ণ পথের অগ্রণী বৃন্দ, যাই বলো, ইংরেজিতে কি এর হবার জো আছে? তোমার মতো বিজ্ঞান বিশারদের মুখে শুনলে তরুণ বাংলার সাপের মতন ফলা দুনিয়ে নাচবে। এখনো সময় আছে, আমি পড়িয়ে দিচ্ছি। গুরুবার দীর্ঘ দেহকে সিঁড়ির উপর থেকে সশব্দে বহন করে সাহেবী পোশাকে ব্যাংকের ম্যানেজার বোজেন্দ্র হালদার মচমচ শব্দে এসে উপস্থিত। বলে, না, এ অসহ্য। যখনই আসি নীলাকে দখল করে বসে আছো, কাজ নেই, কর্ম নেই। নীলাকে তফাৎ করে রেখেছ আমাদের কাছ থেকে কাঁটা গাছের বেড়ার মতন। রেবতী সংকুচিত হয়ে বলে, আজ আমার একটা বিশেষ কাজ আছে, তাই। কাজ তো আছে, এই ভরসাতেই তো এসেছিলুম। আজ তুমি মেম্বারদের নেমন্তন্ন করেছো, ব্যস্ত থাকবে মনে করে অফিসে যাবার আগে আধ ঘন্টাটা সময় করে নিয়ে তাড়াতাড়ি এসেছি। এসেই শুনেছি এখানেই উনি পড়েছেন কাজে বাধা। আশ্চর্য, কাজ না থাকলে এইখানে ওর ছুটি, আবার কাজ থাকলে এইখানেই ওর কাজ। এমন নাছোড়বান্দার সঙ্গে আমরা কেজো লোকেরা পাল্লা দিই কি করে? নীলি, ইজ ইট ফেয়ার? নীলা বলে, ডক্টর ভট্টাচার্যের দোষ হচ্ছে উনি আসল কথাটা জোর করে বলতে পারেন না। উনি কাজ আছে বলে এসেছেন, এটা বাজে কথা। না এসে থাকতে পারেন না বলেই এসেছেন, এটাই শোনবার মতন কথা এবং সত্যি কথা। তোমার সমস্ত সময় উনি দখল করেছেন ওর জেদের জোরে। এই তোর পৌরুষ। তোমাদের সবাইকেও বাঙালের কাছে হার মানতে হলো। আচ্ছা ভালো, তাহলে আমাদের পৌরুষ চালাতে হবে। এখন থেকে জাগানি ক্লাব মেম্বাররা নারী হরণের চর্চা শুরু করবে, জেগে উঠবে পৌরাণিক যুগ। নীলা বলে, বেশ মজা লাগছে শুনতে। নারী হরণ পানি গ্রহণের চেয়ে ভালো, কিন্তু পদ্ধতিটা কিরকম? হালদার বললে, দেখিয়ে দিতে পারি এখনই। হ্যাঁ, এখনই বলে সোফা থেকে নীলাকে আলকোলা করে তুলে নিলে। নীলা চিৎকার করে এসে গলা জড়িয়ে ধরলে। রেবতীর মুখ অন্ধকার হয়ে উঠল। ওর মুশকিল এই যে অনুকরণ করবার কিংবা বাধা দেবার মতন গায়ের জোর নেই। ওর বেশি রাগ হতে লাগলো নীলার পরে এসব অসভ্য গোয়ারদের প্রশ্রয় দেয় কেন। হালদার বলে, গাড়ি তৈরি আছে, তোমাকে নিয়ে চললুম ডায়মন্ড হারবারে। আজ সন্ধ্যের ভোজে ফিরিয়ে এনে দেবো। ব্যাংকে কাজ ছিল, সেটা জাগিয়ে চুলোয় একটা সৎকার্য করা হবে। ডাক্তার ভট্টাচার্যকে নির্জনে কাজ করবার সুবিধে করে দিচ্ছি। তোমার মতো অত বড় ব্যাঘাতকে সরিয়ে নিয়ে যাওয়াই ভালো। এর জন্য উনি আমায় ধন্যবাদ দেবেন। রেবতী দেখলে নীলা ছটফট করবার কোনো লক্ষণই দেখা গেল না। নিজেকে সে ছাড়িয়ে নেবার চেষ্টা মাত্র করলে না। বেশ যেন আরামে ওর বক্ষ আশ্রয় করে রইল। ওর গলা জড়িয়ে রইল বিশেষ একটা আসক্ত ভাবে। যেতে যেতে বললে, ভয় নেই বিজ্ঞানী সাহেব, এটা নারী হরণের রিহার্সেল মাত্র। লঙ্কা পারে যাচ্ছি রে, ফিরে আসবো তোমার নেমন্তন্নে। রেবতী ছিঁড়ে ফেলে সেই লেখাটা। হালদারের বাহুর জোর এবং অসংকুচিত অধিকার বিস্তারের তুলনায় নিজের বিদ্যাভিমান
ওর কাছে আজ বৃথা হয়ে গেল। আজ সান্ধ্যভোজ একটা নামজাদা রেস্তোরাঁতে, নিমন্ত্রণকর্তা স্বয়ং রেবতী ভট্টাচার্য, তার সম্মানিতা পার্শ্ববর্তী নীলা। সিনেমার বিখ্যাত নটি এসেছে গান গাইতে, টোস্ট প্রপোজ করে উঠেছে বঙ্কবিহারী, গুণগান হচ্ছে রেবতীর আর তার নামের সঙ্গে জড়িয়ে নীলার। মেয়েরা খুব জোরের সঙ্গে সিগারেট টানছে, প্রমাণ করতে যে তারা সম্পূর্ণ মেয়ে নয়। প্রৌঢ়া মেয়েরা যৌবনের মুখোশ পরে ইঙ্গিতে ভঙ্গিতে অট্টহাস্যে উচ্চকণ্ঠে পরস্পর গা টেপাটিপিতে যুবতীদের ছাড়িয়ে যাবার জন্য মাতামাতির ঘোড়দৌড় চালিয়েছে। হঠাৎ ঘরে ঢুকল সোহিনী। স্তব্ধ হয়ে গেল ঘর শুদ্ধ সবাই। রেবতীর দিকে তাকিয়ে সোহিনী বললে, চিনতে পারছি না, ডক্টর ভট্টাচার্য বুঝি? খরচের টাকা চেয়ে পাঠিয়েছিলে, পাঠিয়ে দিয়েছি গেল শুক্রবারে। এই তো স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু অকুলান হচ্ছে না, এখন একবার উঠতে হচ্ছে। আজ রাত্রে ল্যাবরেটরি ফর্দ অনুসারে জিনিসপত্র মিলিয়ে দেখব। আপনি আমাকে অবিশ্বাস করছেন? এতদিন অবিশ্বাস তো করিনি, কিন্তু লজ্জা শরম যদি থাকে বিশ্বাস রক্ষার কথা তুমি আর মুখে এনো না রেবতী। রেবতী উঠতে যাচ্ছিল, নীলা তাকে কাপড় ধরে টেনে বসিয়ে দিলে, বললে, আজ উনি বন্ধুদের নিমন্ত্রণ করেছেন, সকলে যান আগে তারপরে উনি যাবেন। এর মধ্যে একটা নিষ্ঠুর ঠোকর ছিল। স্যার আইজাক মায়ের বড় পেয়ারের, ওর মতো এত বড় বিশ্বাসী আর কেউ নেই, তাই সকলকে ছাড়িয়ে ল্যাবরেটরির ভার ওর উপরে আরো একটু দেগে দেওয়ার জন্য বলে, জানো মা, অতিথি আজ 65 জন, এ ঘরে সকলকে ধরেনি, একদল আছে পাশের ঘরে, ওই শুনছো না, হো 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 লাগিয়েছে, মাথা পিছু 25 টাকা ধরে নেয়, মদ না খেলেও মদের দাম ধরে দিতে হয়। খালি গিলাসের জরিমানা কম লাগলো না। আর কেউ হলে মুখ চুপসে যেত। ও দরাজ হাত দেখে ব্যাংকের ডিরেক্টরের তাক লেগে গেছে। সিনেমার গায়কে কত দিতে হয়েছে জানো? তার এক রাত্রির পাওনা 400 টাকা। রেবতীর মনের ভিতরটা কাটা কই মাছের মতন ধরফর করছে। শুকনো মুখে কথাটি নেই। সোহিনী জিজ্ঞাসা করলে, আজকে সমারোহটা কিসের জন্য? ও তা জানো না বুঝি? অ্যাসোসিয়েটেড প্রেসে তা বেরিয়ে গেছে, উনি জাগানি ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন, তারই সম্মানে এই ভোজ। লাইভ মেম্বারশিপের 600 টাকা সুবিধা মতো পরে শুধু দেবেন। সেই সুবিধে বোধহয় শীঘ্র হবে না। রেবতীর মনটার মধ্যে স্টিম রোলার চলাচল করছিল। সোহিনী তাকে জিজ্ঞাসা করলে, তাহলে এখন তোমার ওঠবার সুবিধে হবে না? রেবতী নীলার মুখের দিকে তাকালো। তার কুটিল কটাক্ষের খোঁচায় পুরুষ মানুষের অভিমান জেগে উঠলে, বললে, কেমন করে যাই, নিমন্ত্রিতরা সব। সোহিনী বললে, আচ্ছা, আমি ততক্ষণ এখানে বসে রইলুম। নাসিরুল্লাহ, তুমি দরজার কাছে হাজির থাকো। নীলা বললে, সে হতে পারবে না মা, আমাদের একটা গোপন পরামর্শ আছে, এখানে থাকা উচিত হবে না তোমার। দেখ নীলা, চাতুরির পালা তুই সবে শুরু করেছিস, এখনো আমাকে ছাড়িয়ে যেতে পারবি না। তোদের কিসের পরামর্শে সে খবর কি আমি পাইনি? বলে দিচ্ছি, তোদের সেই পরামর্শের জন্যই আমারই থাকা সবচেয়ে দরকার। নীলা বললে, তুমি কি শুনেছ, কার কাছে? খবর নেবার ফন্দি থাকে গর্ত সাপের মতন টাকার থলির মধ্যে। ওখানে 3 জন আইনওয়ালা মিলে দলিলপত্র ঘেটে বের করতে চাও ল্যাবরেটরি ফান্ডে কোনো ছিদ্র আছে কিনা। তাই কি নয় নীলু? নীলা বলে, তা সত্যি কথা বলবো, বাবার অতখানি টাকায় তার মেয়ের কোনো শেয়ার থাকবে না, এটা অস্বাভাবিক, তাই সবাই সন্দেহ করে। সোহিনী চৌকি থেকে উঠে দাঁড়ালো, বললে, আসলে সন্দেহের মূল আরো অনেক আগেকার দিনের। কে তোর বাপ, কার সম্পত্তির শেয়ার চাস তুই? এমন লোকের তুই মেয়ে, একথা মুখে আনতে তোর লজ্জা করে না? নীলা লাফিয়ে উঠে বলল, কি বলছো মা? সত্যি কথা বলছি, তার কাছে কিছুই গোপন ছিল না, তিনি জানতেন সব। আমার কাছে যা পাবার তা তিনি সম্পূর্ণ পেয়েছেন, আজও পাবেন তা, আর কিছু তিনি গ্রাহ্য করেননি। ব্যারিস্টার ঘোষ বললে, আপনার মুখের কথা তো প্রমাণ নয়। সে কথা তিনি জানতেন, সকল কথা খোলসা করে তিনি দলিল রেজিস্ট্রি করে গেছেন। ওই বঙ্কু, রাত হলো যে, আর কেন, চলো। পেশোয়ারি ভঙ্গি থেকে 65 জন অন্তর্ধান করলে। এমন সময় সুটকেস সাথে উপস্থিত চৌধুরী বললে, তোমার টেলিগ্রাম পে ছুটে আসতে হলো। কি রে রেবি? রেবি মুখখানা যে পার্চমেন্টের মতন সাদা হয়ে গেছে। ওরে খোকা, দুধের বাটি গেল কোথায়? নীলাকে দেখিয়ে সোহিনী বললে, যিনি যোগাবেন তিনি ওই যে বসে আছেন। গয়লানির ব্যবসা ধরেছে নাকি মা? গয়লা ধরবার ব্যবসা ধরেছে, ওই যে বসে আছে শিকারটি। কে? আমাদের রেবি নাকি? এইবার আমার মেয়ে আমার ল্যাবরেটরিকে বাঁচিয়েছে। আমি লোক চিনতে পারিনি, কিন্তু আমার মেয়ে ঠিক বুঝেছিল যে ল্যাবরেটরিতে গোয়াল ঘর বসিয়ে দিয়েছিলাম, গোবরের কুণ্ডে আরেকটু হলে ডুবত ওই সমস্ত জিনিসটা। ও তো আবার বলেন, মা, তুমি এই জীবটিকে আবিষ্কার করেছো যখন, এই গোষ্ঠবিহারীর ভার তোমাকে নিতেই হবে। ওরা সবই আছে, কেবল বুদ্ধি নেই। তুমি কাছে থাকলে তার অভাবটা টের পাওয়া যাবে না। বোকা পুরুষদের নাকে দড়ি দিয়ে চালিয়ে নিয়ে বেড়ানো সহজ। নীলা বললে, কি গো স্যার আইজাক নিউটন, রেজিস্ট্রি অফিসে নোটিশ দেওয়া তো হয়েছে, ফিরিয়ে নিতে চাও নাকি? বুক খুলে রেবতী বললে, মরে গেলেও না। বিয়েটা হবে তাহলে অশুভ লগ্নে? হবেই, নিশ্চয়ই হবে। সৈনী বলল, কিন্তু ল্যাবরেটরি থেকে শতহস্ত দূরে। ও তবাক বললেন, মা নীলু, ও বোকা কিন্তু অক্ষম নয়। ওর নেশাটা কেটে যাক, তারপরে ওর খোরাকের জন্য বেশি ভাবতে হবে না। স্যার আইজাক, তাহলে কিন্তু তোমার কাপড় চোপড়গুলো একটু ভদ্র রকমের বানাতে হবে, নইলে তোমার সামনে আমাকে আবার ঘুমটা ধরতে হবে। হঠাৎ
আর একটা ছায়া পড়ল দেওয়ালে। পিসিমা এসে দাঁড়ালেন, বললেন, রেবি চলে আয়। সুরসুর করে রেবতী পিসিমার পেছন পিছন চলে গেল, একবার ফিরেও তাকালো না।